সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। দর্শক বন্ধুরা, জার্মানিতে একটা ফরেস্ট আছে যেটা সুইসাইড ফরেস্ট নামে পরিচিত, মানে আত্মহত্যার জঙ্গল নামে পরিচিত। ওখানে যদি নর্মালি কোনো ভালো মানুষ যায়, যেমন আমি গিয়েছিলাম, যাওয়ার পর মনে হচ্ছিল যেন আমি অন্য কোনো একটা জগতে ঢুকে গেলাম। আমার ভিতরে যত সাহস ছিল, যত শক্তি ছিল, মনের অজান্তেই যেন সব কিছু হারিয়ে গেল। ঠিক তেমনি আমাদের এই সমাজে এমন কিছু মানুষ আছে, আপনি নিজে যতই ভালো হন না কেন, আপনি যতই এলিট হন না কেন, সেই লোকটার সাথে যদি আপনি মিশে যান, মনের অজান্তে আপনার ভিতর থেকে আপনার সততাগুলো হারিয়ে যাবে। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। ফারবেসের জীবনের বাস্তব গল্পটা যখন শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, আমার এই কথাগুলো ভীষণ মনে পড়লো। ফারবেসের জীবনের বাস্তব গল্পটা আপনার মনের মণিকোটে আঘাত করবে। সবাইকে বরাবর মতো রিকোয়েস্ট করব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ফারবেস মোশাররফ, আমার বাড়ি চট্টগ্রাম নাজিরহাট। দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, আছে আমার দুইটা ছোট ভাই। আমার পরিবারটা একটা মধ্যবিত্ত পরিবারের চেয়েও আর একটু উপরে, কেননা আমার আব্বা একজন পুলিশের কনস্টেবল। আব্বা পুলিশে চাকরি করে যে টাকা বেতন পায়, সেটাকে দিয়ে আমাদের সংসারটা খুব ভালোই চলে। ছোটোবেলা থেকে আমি তেমন কোনো অভাব অনটন দেখি নাই। যাই হোক, আমি আমার জীবনের গল্পটা আমার কলেজ জীবন থেকে শুরু করি। আমি চট্টগ্রাম নাজিরহাট কলেজে পড়াশোনা করতাম। আমি পড়াশোনার প্রতি ছোটোবেলা থেকেই মোটামুটি ভালোই ছিলাম, খুব বেশি খারাপও ছিলাম না, আবার খুব বেশি ভালোও ছিলাম না। যাই হোক, আমি এসএসসিতে এ গ্রেড পেয়ে এসএসসি পাশ করি। এরপরে নাজিরহাট কলেজে ভর্তি হই। বাট আমি পড়াশোনার প্রতি না যতটা আকর্ষণ, তার চেয়েও বেশি আমার আকর্ষণ হচ্ছে কনসার্ট, গান এবং অনুষ্ঠান দেখা। আমার অনেক বেশি ভালো লাগে শিল্পীদের গান শুনতে। আমি মাঝে মাঝে এরকম করি যে সারাটা রাতে আমার ঘরে মিউজিক বাজতে থাকে। আমার আব্বা আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে। আব্বা এই ব্যাপারটা নিয়ে আমার সাথে সবসময় রাগারাগি করে। আব্বা মাকে সবসময় বলে যে আমি কখনো দেখি নাই যে ওকে নামাজ পড়তে, বাট সবসময় দেখি যে ওর ঘরের মধ্যে মিউজিক বাজতেই থাকে। এটা নিয়ে পারিবারিকভাবে আব্বা আমার উপরে একটু ক্ষিপ্ত। যাই হোক, আমি যখন কলেজে পড়ি তখন আমার অনেক বেশি বন্ধুবান্ধব থাকে, বাট সবাই প্রেম ভালোবাসা বা রিলেশন করে। আমার ভিতরে একটা জিনিস খুব ছোটোবেলা থেকে আমি লালন করে আসছি, আমি যাকে বিয়ে করব, আমার ভালোবাসার মানুষটা অনেক সুন্দর হবে। তার কোনো টাকা পয়সা না থাকুক, সে অশিক্ষিত হোক, সে যাই হোক, বাট তাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতে হবে। এটা আমি খুব ছোটোবেলা থেকেই এই স্বপ্নটা আমি দেখি, আমার বউ দেখতে অনেক বেশি সুন্দর হবে। তো এই জন্য আমার কলেজে বা আশেপাশে যতগুলো মেয়ে আছে, আমার চোখে একটা মেয়েকেও আমার পছন্দ হয় না, যার জন্য কারোর সাথে আমার প্রেম ভালোবাসা হয়ে ওঠে না। যাই হোক, এভাবে আস্তে আস্তে আমার জীবনটা অতিবাহিত হচ্ছে। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমাদের এলাকায় পূজা, হিন্দুদের পূজা হইতো। তো পূজা মণ্ডপে বিভিন্ন মুসলমান পরিবারের সন্তানরা এসে পূজা দেখতো। এভাবে যখন পূজা হচ্ছিল, তখন আমরা কী করলাম, রাতের বেলায় সরস্বতী পূজা, আমরা সবাই গেলাম, মুসলিম আমাদের আরও কিছু বন্ধু বান্ধব সবাই মিলে গেলাম যে পূজা দেখার জন্য। তো আমরা পূজা দেখতেছি, আসলে দেবীর সামনে যেভাবে মা কালীর সামনে যেভাবে হিন্দুরা নাচানাচি করে, মুসলমানরা চারদিকে ঘেরাও করে এই অনুষ্ঠানটা দেখে। আসলে সত্যিকার অর্থে আমার কাছে মনে হয় যে ওখানে যে পরিমাণ হিন্দু ছিল, তার চেয়ে অনেক বেশি মুসলমান ছিল। হিন্দুদের অনুষ্ঠান এটা দেখলে মনে হয় না, কারণ এখানে মুসলিম ছেলে মেয়েদের অভাব নেই। এত পরিমাণ আনন্দ ফুর্তি হয় এখানে, আর সবচেয়ে বেশি মজা করে মুসলিম সম্প্রদায়ের মানুষজন। যাই হোক, পূজা দেখতে দেখতে রাত প্রায় 11টার মতো বেজে গেল। বাট আমি ডাইন সাইড থেকে পূজা দেখতেছি, কালীর পিছনে, ওদের যে সরস্বতী কালীর পিছনে একটা মেয়ে দাঁড়ায় আছে। মেয়েটা এরকম যে, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি যে, যখন সরস্বতী পূজার সময় যেরকম করে দেবীকে সাজানো হয়, তো দেবীর চারপাশে কিন্তু অনেকগুলো হাত থাকে, এরকম অনেকগুলো এরকম, এই পাশে 5টা, ও পাশে 5টা, 10টা হাত থাকে। বাট হাতের মধ্যখানে ডান পাশে হাতের মধ্যখানে 2টা হাতের নিচে আমি দেখতেছি যে এখানে একটা মুখ দেখা যাচ্ছে। বাট এই মুখটা এত সুন্দর লাগতেছিল, আমার কাছে মনে হচ্ছিল যেন এটা ওদের বানানো কোনো প্রতিভা, ওরা এটা বানিয়েছে, এরকমটা আমার কাছে মনে হচ্ছিল। এটা আমার কাছে মুক্তি মনে হয়েছিল। যাই হোক, অনুষ্ঠান দেখতে দেখতে একটা পর্যায়ে আমি যখন হঠাৎ করে ওইদিকে তাকাই, আমি দেখি ওই মুখটাকে আর দেখা যাচ্ছে না। আমি তখন অবাক হয়ে যে, কিরে, মুখটা একটু আগে দেখলাম,
এখন তো আর দেখতে পাচ্ছি না। আমি তখন মানে আমার আমার পাশে একটা বন্ধু থাকে, ওরে বলি কিরে ওরা কি মানে হাতের পাশে কি কোনো মাথা রেখেছিল, মেয়েদের মাথা? তখন আমাকে বলে জানে না, কি বলিস, হাত তো হাতের পাশে মাথা কেন থাকবে? আমি বলি বন্ধু বিশ্বাস কর, আমি না একটা মাথা দেখেছিলাম। অ্যান্ড বলে কীরকম মাথা? আমি বললাম একটা মেয়ের মাথা, এত সুন্দর লাগতেছিল, মানে হাতের কারণে মানে দেবীর হচ্ছে মানে বডির পাশে ওর বডিটা লেগেছিল, শুধুমাত্র ওর মুখটা দেখা যাচ্ছিল। আমার বন্ধু বলতেছিল যে তুই ভুল করতেছিস, কারণ হচ্ছে এই পাশে সব মেয়েরা দাঁড়িয়েছে, মানে অনেক মেয়েরা ওখানে ছিল, তো এইভাবে মনে হয় তুই কোনো মেয়েকে দেখেছিস। আমি বলি কী বলিস, মানে মেয়ে এত লম্বা হতে পারে নাকি? ও বলে কেমন? আমি বললাম যে অনেক লম্বা ছিল। আমার বন্ধু বলে ঠিক আছে তাহলে তুই খুঁজে দেখ, হয়তো এখানে পেয়ে যাবে। তখন বন্ধুর কথা শুনে আমি বললাম আর এটা হয়তো জিন কিংবা ভূত হতে পারে। তারপরও আমি বিভিন্ন রকমের এখানে খোঁজাখুঁজি করতে থাকি, মানে অনেক খোঁজাখুঁজি করি মেয়েদের ভিড়ে, আমি তাকে পাই না। এরপর আমার বন্ধু হঠাৎ করে আমাকে বলতেছিল যে দোস্ত এদিকে একটা জিনিস দেখছি। আমি বললাম কি? বলে একেবারে টোঁডার মতো একটা মেয়ে দেখছি। মানে টোঁডা বলতে আমাদের গ্রামের ভাষায় বুঝে আর কি, যে অনেক লম্বা টাইপের একটা মেয়ে, এরকম বলে যে টোঁডার মতো একটা মেয়ে দেখছি। আমি বলি তাই? বলে হ্যাঁ। আমি বললাম যে কোথায় দেখলি? ও বলে ওইদিকে আছে, তুই তাড়াতাড়ি আয়। তখন আমাকে ডাইকে নিয়ে যায়, আমি দৌড়ে যাই, অ্যান্ড যে আমি দেখতে পাই আমি সেই মুখটাই দেখতেছি যেই মুখটাকে আমি দেবীর পিছনে দেখেছিলাম। এত ভালো লাগলো আমার, আমি ঠিক বলে বুঝাতে পারবো না। আমি বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না। এখানে যতগুলো মেয়ে আছে তার মাঝে ও মনে হয় 1 হাত লম্বা, মানে এত লম্বা। আর শুধু যে লম্বাই লম্বা, মানে হয় না যে মানুষ অনেক লম্বা হলে তাকে অনেক বেশি খারাপ দেখা যায়, মানে যদি হ্যাংলা হয়, ও কিন্তু হ্যাংলা না, ওর মোটামুটি স্বাস্থ্য অনেক ভালো, মানে যেমন মোটামুটি ফিটনেস, স্বাস্থ্য ভালো, অ্যান্ড তেমনি লম্বা। আর চুলগুলো এত সুন্দর লাগতেছিল, চোখের মধ্যে আইলাইনার দিয়ে রাখছে। আমার কাছে মনে হয় নির্ঘাত আসমান থেকে একটা পরি নেমে আসছে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি ওই পূজা মণ্ডপে বারবার তার ছায়া দেখতে থাকি, যে তার ছায়া আছে কিনা। আমার বন্ধুরা বলে কিরে তুই মেয়ের দিকে না তাকিয়ে নিচের দিকে কি তাকাস? আমি বললাম আরে বেটা আমি দেখতেছি ছায়া আছে কিনা। ও বলে ছায়া মানে? আমি বলি আমি তো বিশ্বাস করতে পারিনি এটা যে কোনো মেয়ে। ওরা হাইসা বলতে মেয়ে না হইলে কি আর এরকমভাবে মিশে থাকে? পাগলামি করিস না যা। আমি তখন তারে বললাম যে অন্য কিছু যাই হোক, আমি মেয়েটাকে দেখবো যে মেয়েটা কোথায় যায়। এরপর থেকে আমি কী করি, মেয়েটার মানে আমি আর ওই হচ্ছে পূজা টুজা দেখি না, আমি সারাক্ষণ হচ্ছে মেয়েটার দিকে তাকাই থাকি, ও কোথায় যায় কী করবে, আমি শুধু এটাই দেখতে থাকি। দেখতে দেখতে একটা পর্যায়ে রাত প্রায় তখন 3টার মতো বেজে যায়, অ্যান্ড আমি দেখি তখন মেয়েটা আরও 3-4টা মেয়ের সাথে বেরিয়ে যাচ্ছে। তখন আমি খেয়াল করতেছি, আমি মানে বুঝতে পারছি না কোথায় যায়। আমি পিছন আমার বন্ধুরা পিছন যাই, গিয়ে দেখি হিন্দু বাড়ির পাশে আরেকটা মুসলিম বাড়ি আছে, ওরা সবাই সেই বাড়িতে গিয়ে ঢুকলো। আমি তখন এই বাড়ির আশেপাশে আমি অনেক দিন ঘুরেছি, মানে এখানে যে আমি আজকেই প্রথম এসেছি এরকম না, আমি এখানে অনেক বেশি ক্রিকেট খেলি, বন্ধুদের সাথে এখানে আড্ডা মারি। এই জায়গাগুলো, এই বাড়িঘরগুলো আমার কাছে খুবই পরিচিত, কিন্তু এই বাড়িতে এরকমই আমি আমার জীবনও দেখি নাই। মানে আমি ছোটোবেলা থেকে তো আমাদের এলাকাতে বড় হয়েছি। এরপর আমি আমার বন্ধুরে বলি যে বন্ধু এটা কখনো এই এলাকার মেয়ে হতে পারে না। ও আমার বলে যাই হোক এখন রাত 3টা বাজে, এটা জাস্টিফাই করার জন্য কি ভিতরে ঢুকবি? আমি বলি না ভিতরে ঢুকবো না, বাট আমি কালকে আবারও আসবো। এটা বলে ঠিক আছে কালকে আসিস। এরপরে আমি বাড়িতে এসে একদম সকালবেলা, মানে হয় না যে একটা মানুষ যখন সারা রাত মানে অঘুমা থাকে, সে দিনের হয়তো 10টা কিংবা 11টা বাজে ঘুম থেকে ওঠে, কিন্তু আমার কাছে এক ফোঁটা ঘুম আসতেছিল না। আমি সারাটা রাত খাটের উপর শুয়ে খালি চিন্তা করতেছিলাম যে এটা আমি কী দেখলাম, এটা কি আসলেই কোনো মানুষ ছিল? ওর মুখমণ্ডলটা এত সুন্দর ছিল, আমার কাছে মনে হয় যেন আমার দেখায় পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী এই মেয়েটা। যাই হোক, এরপরে কি হলো, আমি সকালবেলা হচ্ছে ওই বাড়ির পাশে গেলাম, মানে বাড়ির সামনে গিয়ে ঘোরাঘুরি করতেছি যে কোনোভাবে যদি মেয়েটা বের হয় আমি তাকে দেখব। এরকম করে ঘুরতেছি, বাট আমি কাউকেই দেখতে পাচ্ছি না। ওই বাড়ির ভিতর থেকে কেউ বেরোচ্ছে না, না কোনো পুরুষ মহিলা কোনো কিছুই বেরোচ্ছে না। এই বাড়িটা হচ্ছে নিজাম হাওলাদারের বাড়ি, মানে নিজাম হাওলাদার হচ্ছে এই বাড়ির মালিক আর কি, যেটা এটা মাইদের বাড়ি নামে পরিচিত, কিন্তু মানে এটা হচ্ছে মিজান হাওলাদারের বাড়ি। এরপর যাই হোক, আমি হাওলাদার সাহেবকে দেখতেছি যে উনি বের হয় কি না। অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে থাকার পরে আমি দেখতেছি যে একটা ছোট মেয়ে, মানে হয় না যে ক্লাস 4 কিংবা 5-এ পড়ে এরকম বয়সের একটা মেয়ে বের হয়েছে। তো মেয়েটা বের হওয়ার পরে আমি একটু কৌতূহলবশত মেয়েটার সামনে গেলাম, গিয়ে বললাম কি গো এই বাড়িতে কোনো মানুষজন মানে সকালে ঘুম থেকে উঠে না ওরা? তখন মেয়েটা বলতেছে এরা সারা রাত হচ্ছে পূজা দেখেছিল আর ওরা এখন ঘুমাচ্ছে। তখন আমি বুঝতে পারলাম যে ওরা সারা রাত পূজা দেখে এখন সকালবেলা ঘুমাচ্ছে। আমি প্রায় 8টা থেকে 9টা পর্যন্ত ওখানে দাঁড়াই থাকি। এরপর আমি চিন্তা করতেছি আমার কাছে মনে হয় না যে ওরা বের হবে। পরিশেষে আমি ওখান থেকে চলে আসি।
আমি ওখান থেকে চলে আসি, আসার পরে বাড়িতে আসি, বাড়িতে এসে আমি তাও আমার মনটা বইতেছে না, মানে মনটা বারবার চটপট করতেছে যে আমি যদি মেয়েটাকে আরেকটা বার দেখতে পাই। অ্যান্ড আরেকটা পলক দেখার জন্য আমি তখন বাড়ি থেকে প্রায় তখন দুপুর 2টার মতো বাজে, আমি তখন ওই দুপুর 2টা বাজে ওখানে আবারও যাই। অ্যান্ড যাওয়ার পরে আমি মানে দেখতে পাই যে অনেকগুলো মেয়ে তখন হচ্ছে ওরা মনে হয় গোসল করেছিল, মানে কাপড় শুকানোর জন্য মাঠের মধ্যে। আপনারা হয়তো গ্রামের মানুষ যারা তারা জানবেন, গ্রামে হচ্ছে মানে এরকম মানে একটু একটু শীতকালের সময় দেখা গেল কি যে মানে এরকম বাঁশ দিয়ে ওরা মানে কাপড় শুকানোর জন্য এক ধরনের র্যাক তৈরি করে। তো ওখানে মানে সবাই কাপড় শুকাইতেছে মেয়েরা, আমি ওইদিকে তাকিয়ে আছি। আমি পাশে আমার বন্ধুকে নিয়ে গেছিলাম, ও আমারে বলতেছে যে গ্রামের সব মানুষগুলো মিলে এখন তোরা আলুর ভর্তা করে ফেলবে, এভাবে মেয়েদের দিকে তাকাই থাকিস না। আমি তখন বলি যে আরেকটু যাই, তখন ওখানে একটা মেয়ে থাকে যার নাম হচ্ছে পড়শি, মানে পড়শি একটা মেয়ে থাকে, ওরা আমি ব্যক্তিগতভাবে চিনি, ও ক্লাস 9-এ পড়ে। আমি তখন পড়শি বলে ডাক দিলে ও আসে, আইসা বলে কী হয়েছে ভাইয়া? আমি বলি তুমি কি আমার চিনতে পারো নাই? তো বলে কেন চিনবো না কেন, আপনার ফারবেজ ভাই না? আমি বললাম হ্যাঁ ফারবেজ। তাই আমি বলতেছি আচ্ছা কালকে তোমরা কি পূজাতে গেছিলা? ও বলে হ্যাঁ গিয়েছিলাম। তো আমি বললাম যে পূজার মধ্যে একটা মেয়ে দেখছিলাম তোমাদের সাথে, মানে অনেক লম্বা ফর্সা করে, এই মেয়েটা কে আর ওই মেয়েটা কোথায়? তখন আমাকে বলতেছে যে ভাইয়া এটা তো আমাদের আত্মীয়। আমি বললাম যে আত্মীয় মানে? তো বলতেছে যে ওর বড় ভাই, মানে ওর বড় ভাইয়ের হচ্ছে মানে ওর বড় ভাইয়ের বউয়ের মামাতো বোন, মানে ব্যাপারটা হচ্ছে ওর বড় ভাইয়ের বউয়ের মামাতো বোন, তাই ও মানে ওর হচ্ছে যে তালতো বোন। আমি বললাম যে তোমার তালাতো বোন? বলে হ্যাঁ যে আমার তালতো বোন। আমি বলি বাহ মেয়েটা তো দেখতে অনেক সুন্দর। ও আমাকে বলে যে ভাইয়া খালি সুন্দর না, ওরে দেখলে যে কোনো ছেলের মাথা ঘুরে যায়। আমি বলি মেয়েটা কি প্রেম করে? ও বলে না ও প্রেম করে না। আমি বলি কিসে পড়ে? তো বলে ভাইয়া আসলে এরকমভাবে ডিটেলস আমি খুব বেশি বলতে পারি না, কারণ হচ্ছে আমার ভাবির মামাতো বোন, কখনো ও আমাদের বাড়িতে আসে নাই, এই প্রথম আমাদের বাড়িতে এসেছিল। তখন আমি বললাম যে আমি কি একটু মেয়েটার সাথে কথা বলতে পারি, আমাকে একটু কথা বলেই দিবা? তখন পড়শি হাসতে হাসতে আমাকে বলতেছে আপনি কি জানেন না ওর তো সকালবেলা চলে গেছে। আমি বলি কী বলো সকালবেলা চলে গেছে? বলে হ্যাঁ সকালবেলাই তো চলে গেছে। আমি বলি আমি তো সারাটা সকাল ওখানে দাঁড়াইছিলাম, মানে তো মেয়েটাকে দেখতে পাইনি, কীভাবে গেল? পরে বলে ভাইয়া ও ঘুম থেকে উঠা একদম নাস্তা করে তাড়াতাড়ি বের হয়ে গেছে। আমি বললাম ইস, আমি যদি, তখন আমি খুব আফসোস করতেছিলাম যে আমি যদি একটু দাঁড়াই থাকতাম তাহলে হয়তো মেয়েটাকে দেখতে পারতাম। এরপর আমি ওখান থেকে চলে আসি, অ্যান্ড বাসে আসার পর আমি চিন্তা করতে থাকি যে কীভাবে আমি এর সম্বন্ধে ডিটেলস জানতে পারবো। কিছুদিন পরে আমি পড়শির সাথে আবারও কথা বলি, কারণ সেদিন অনেক বেশি কথা বলতে গেলে হয়তো সে মাইন্ড করে ফেলতে পারে। আমি তখন পড়শিকে বলি পড়শি আমি কি তোমার ভাবির সাথে একটু কথা বলতে পারি? তখন পড়শি আমাকে বলতেছে যে ভাইয়া ভাবি কারোর সাথে কথা বলুক এটা আমার ভাইয়া মোটেও পছন্দ করে না, অ্যান্ড এটা নিয়ে আমাদের পরিবারের মাঝে অনেক ঝগড়া হয়। আমি বললাম কেন? ও বলে কেন ভাইয়া এটা আমি জানি না, বাট আমার ভাইয়া পছন্দ করে না যে তার বউ অন্য কারোর সাথে কথা বলুক। অন্যরা নাকি মানে ভাবির কানে কান পরামর্শ দেয়, আর সংসারে আগুন লাগিয়ে দেয়, ঝগড়া লাগিয়ে দেয়, এই জন্য আমার ভাইয়া আমার ভাবিকে অন্য কারোর সাথে কথা বলতে দেয় না। আমি বললাম আচ্ছা তুমি আমাকে একটা রিকোয়েস্ট রাখবা? ও বলে কী রিকোয়েস্ট? আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমার ভাবির সাথে আমি কথা না হয় নাই বললাম, তুমি আমাকে একটু বলবা যে মেয়েটাকে আমি দেখেছিলাম তার নাম কি? তখন আমাকে বলতেছে তার নাম হচ্ছে রিক্তা। আমি বললাম রিক্তা ও কি হিন্দু? বলে যে না ভাইয়া হিন্দু না, মুসলমান। আমার ভাবি তো মুসলমান, আমার ভাবির আপন কাজিন, তাহলে কিভাবে হিন্দু হয়? আমি বললাম আচ্ছা তাহলে আমাকে একটু ওর ঠিকানাটা বের করে দিতে পারবা, ওদের বাড়ি কোথায়? তখন আমাকে বলে আমি তো ওদের বাড়ি ঘর কোনো কিছুই চিনি না। ঠিক আছে আমি আমার ভাবির কাছ থেকে ঠিকানা নিয়ে আপনাকে কালকে দিব, আপনি কালকে এই সময় এখানে আইসেন। যেমন কথা তেমন কাজ করে আসার পরে আমার আর কোনো কিছুই ভালো লাগতেছে না, আমি একরকম পাগল হয়ে যেতাম ঠিকানা পাওয়ার জন্য। এরকম কষ্ট করতে করতে রিক্তা আমার কাছে আবারও আসে, আইসা মানে সরি ওর হচ্ছে মামাতো বোন পড়শি আমার কাছে আসে, আইসা বলতেছে এর পরের দিন বলতেছে ভাইয়া আমি না ওনার ঠিকানা নিচ্ছি, কিন্তু ওনাদের বাড়ি হচ্ছে মিরসরাই অ্যান্ড মিরসরাই মজু চৌধুরী হাট। তাই আমি বলি মিরসরাই মজু চৌধুরী হাট, আমি তো কখনো ওই দিকে যাই না, বা মিরসরাইয়ের দিকে আমার খুব ভালো সম্পর্কও নাই, আমার চিনা জানাও না। আমি যদিও চিটংয়ের মানুষ, বাট আমার কখনো মিরসরাইতে যাওয়া হয় নাই। তখন আমি পড়শিরে বললাম যে পড়শি আমাকে কোনোভাবেই হচ্ছে তার কোনো মোবাইল নাম্বার থেকে আমাকে দিতে পারো, কারণ এত দূরে আমি তো ভাবছিলাম যে এটা হয়তো চিটংয়ের আশেপাশে হবে, এই জন্য মনে করছিলাম যে আমি যাইতে পারবো, কিন্তু আমি তো কখনো মিরসরাই যাই নাই। আর তুমি বলতে আসছো যে এটা কোন হাট, মানে তার মানে অনেক ভিতরে হতে পারে। আমাকে বলে হ্যাঁ ভাইয়া এটা মিরসরাই থেকেও অনেক ভিতরে। আমি তখন তারা বললাম যে আচ্ছা ঠিক আছে বাদ দাও, আমি ওখানে নাই গেলাম, কিন্তু তুমি আমাকে একটু রিক্তার ফোন নাম্বারটা প্লিজ দাও। তখন সে আমাকে বলে যে ফোন নাম্বার কিন্তু আমাদের মোবাইলে আছে, কারণ সে গিয়ে আমাকে ফোন করে বলছিল যে ও ঠিকমতো আসছে। আমি বলি তাহলে বোন আমাকে একটু ফোন নাম্বারটা দাও না। আমাকে বলে আমি ফোন নাম্বার দিলে আমাকে কী দিবেন? আমি বলি তুমি যেটা বলো আমি সেটাই দিব। তো বলে যে ঠিক আছে তাহলে আচার খাওয়ার জন্য 50 টাকা দিতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে 50 টাকা নেই, তোমার আমি 100 টাকাই দিব, তুমি তাও আমাকে একটু নাম্বারটা জোগাড় করে দাও। এরপরে আমি ওখানে দাঁড়াই থাকি, ও প্রায় 10 থেকে 15 মিনিট পরে ও আসে, আইসা আমাকে একটা নাম্বার দেয়।
নাম্বারের 11টা অক্ষর যেন আমার কাছে মনে হয়েছিল যেন আমার 11টা প্রাণ। আমার এত ভালো লাগতেছিল, আমি খুশিতে আত্মহারা হয়ে উঠলাম। আমি সাথে সাথে নাম্বারটা উঠে যখন কল দিলাম তখন হঠাৎ করে মোবাইলে বলে উঠলো যে কলটি করার মতো আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই। আমার তখন এত খারাপ লাগলো, আমি সাথে সাথে গিয়ে 100 টাকা আমি মোবাইলে ঢুকাই অ্যান্ড ঢোকানোর পরে নাম্বারটাতে কল দিই। বাট এত কল দিই নাম্বারটা কেউ রিসিভ করে না, কল দিতেই থাকি দিন রাত মিলে আমার কাছে মনে হয় যে আমার সারাটা দিন রাত মিলে একটাই কাজ যে এই নাম্বারে কল দেওয়া। আমি প্রায় 2 দিন ধরে এই নাম্বারটাতে কল দিই, বাট আমার নাম্বারটা কেউ রিসিভ করে না। মাঝে মাঝে নাম্বারটা ব্যস্ত পাই, এভাবে কাটতে থাকে, বাট নাম্বারটা কেউ রিসিভ করতেছে না। আমার তখন আমি আবারও তখন পড়শির সাথে দেখা করি। আমি বলি, পড়শিন আমি এই নাম্বারে কল দিয়েছি, কেউ রিসিভ করতেছে না। পরে আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে দাঁড়ান, আমি আমাদের মোবাইল থেকে কল দেই। তখন পড়শি করে কি ওদের মোবাইল থেকে যখন কল দেয় একটা কল রিং ভাজার সাথে সাথে মেয়েটা কলটা রিসিভ করে অ্যান্ড রিসিভ করে তখন পড়শির সাথে কথা বলে। আমি তখন চিন্তা করি কী ব্যাপার, পড়শির সাথে কথা বলতে পারে তাহলে আমার কল কেন ধরবে না। তখন আমি তারা বলি যে তুমি তোমার মোবাইলটা আমার সাথে একটু কথা বলাই দাও। ও বলে না না ভাইয়া, এটা আমি জীবনেও করতে পারবো না, কারণ ও যদি কোনোভাবে ভাবির কাছে বলে দেয় অ্যান্ড ভাবি ভাইয়ের কাছে বলে দেবে আমার হাড্ডি গুড্ডি ভেঙে একসাথ করে ফেলবে। আপনি একটা কাজ করেন, ওকে কল দিতেই থাকেন। তখন আমি বলি যে যা সে গোপাল, আমি কল দিতেই থাকবো। এভাবে প্রায় 4 থেকে 5 দিন কন্টিনিউ কল করার পরে একদিন মেয়েটা কলটা রিসিভ করে। কলটা রিসিভ করে আমাকে প্রচুর পরিমাণ বকা দেয়, রিসিভ করে সাথে সাথে বলতেছে যে আপনাদের আর কোনো খেয়ে দিয়ে কাজ নাই, খালি মেয়েদের নাম্বার পাইলে ফোন করতে হয়, বেয়াদব, এরকম বলে বিভিন্ন ভাষা আমাকে গালাগালি করতে থাকে। আমার তখন এত বেশি খারাপ লাগে, কিরে বাবা আমি তো তেমন কোনো কাজ করিনি যেভাবে গালাগালি করতে হবে। আমি তারা বললাম যে আপনি আমাকে গালি কেন দিচ্ছেন, আমি কী করেছি আপনি তো একটু বলবেন। তা আমাকে বলতেছে আপনি আমার নাম্বারে কল দিচ্ছেন কেন। আমি বলি তো আপনার নাম্বারটা আছে, আপনার নাম্বার থাকলে কি কেউ কল দিতে পারে না। তো আমাকে বলে যে কল দিতে পারে, তাই বলি কি আপনি আমাকে এভাবে কল দিবেন। আমি বলি আজকে প্রায় একটা সপ্তাহের মতো আমি আপনাকে কন্টিনিউ কল দিয়ে যাচ্ছি, বাট আপনি একটা বারের জন্য আমার কলটা রিসিভ করতেছেন না। বিশ্বাস করে আমার এত কষ্ট হইতেছিল, আমার কাছে মনে হচ্ছিল আমি যদি আপনার সাথে একটা মিনিট কথা বলতে পারি আমি আমার কলিজার মধ্যে শান্তি পাবো। তখন আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বলেন যে আপনি আমাকে কেন কল দিয়েছেন আর আমার সাথে কি কথা বলে আপনার কলিজায় পানি আসবে। আমি তখন তারে বললাম যে আমি যদি আমার পরিচয় দিয়ে আমার কাছে মনে হয় যে আপনি আমাকে চিনে ফেলবেন। তখন আমাকে বলে যে আপনার কোন কথা বললে আমাকে কোন কথা বললে আপনার কলিজায় পানি আসবে, আপনাকে এইটা বলেন। আমি বলে আগে আপনি আমার কথাটা শোনেন যে কে আমি, কি আমার পরিচয় শোনার পর আপনি আমার সাথে রাগারাগি করবেন না। তখন আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে বলেন আপনি কে। তখন আমি বললাম যে ওই যে আপনি বিয়েতে আসছিলেন, তারপরে পূজাতে গেছিলেন, আমি সব কিছু বলি অ্যান্ড পড়শির কথা বলি। পড়শির কথা বলার পর বলে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বলি এবার চিনতে পারছেন আমি কে। তো বলে যে আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন। আমি বলি আপনার নাম্বারটা আমাকে পড়শি দিয়েছে। তখন মেয়েটা এত বেশি লজ্জা পায়, লজ্জা পেয়ে আর কোনো কথা বলে না। আমি বলি আপনার নাম রিক্তা তাই না। তো বলে হ্যাঁ আমার নাম রিক্তা। আমি বলি রিক্তা আপনাকে একটা প্রশ্ন করতে পারি খুব ছোট। তো বলে আচ্ছা ঠিক আছে করেন। আমি বললাম আমি না একটা ব্যাপার বুঝতে পারতেছি না যে এভাবে কেউ কাউকে ফোন দিলে কি এভাবে বকাবাদ্য করে। আমার কাছে মনে হয় যে আপনিই কোনো একজন ব্যক্তি যাকে আমি ফোন করার পরে এই পরিমাণ বকা শুনেছিলাম। আমার কাছে মনে হয় আমি এমন কোনো অন্যায় করি নাই যে আপনি আমাকে এভাবে বকা দিতে পারেন। আপনি কি আমাকে একটু বলবেন যে আপনি এতটা রেগে আছেন কেন, আমাকে একটু বলেন তো। এতটা দিন ধরে আমি আপনার নাম্বারে কল দিচ্ছিলাম, আপনি একটা বারের জন্য আমার কলটা রিসিভ করেন নাই। আর যাও রিসিভ করেছেন বাট প্রচুর পরিমাণ আমাকে বকা দিয়েছেন, কারণটা কি আমাকে বলেন। তখন মেয়েটা খুব দুঃখ করে আমাকে বলে যে আমাকে একটা ছেলে খুব বেশি বিরক্ত করে আমাদের এলাকার। আমি বলি হ্যাঁ আপনাদের এলাকার। তো বলে যে আমি ছেলেটার সাথে রিলেশন করতে রাজি হই না, অ্যান্ড রাজি হই না দেখে ছেলেটা করে কি টাকার ভিতরে, তারপরে ধরেন বাসের পিছনে, তারপরে রিক্সার পিছনে, সিএনজির পিছনে, তারপরে বিভিন্ন জায়গার ভিতরে আমার নাম্বারটা লিখে দিছে। এখন ভাইয়া চারদিক থেকে এত পরিমাণ কল আমার মোবাইলে আসে, আমি মাঝে মাঝে পাগল হয়ে যায়। তখন আমি বুঝতে পারি ও আল্লাহ, তার আননোন কল রিসিভ করে না। আমি তখন বললাম যে আচ্ছা আমি তো আসলে অন্য কিছু মনে করছিলাম, ভাবছিলাম যে আপনি হয়তো অনেক বেশি মুডি এই জন্য অন্য কারো কল রিসিভ করেন না। তখন আমাকে বলতেছিল যে না মোডের ব্যাপার না, কারণ এত পরিমাণ কল আসে আমি যে কল রিসিভ করবো আমি পাগল হয়ে যাই মাঝে মাঝে। তা আমি তখন তার সাথে কথা বলতে বলতে সে বলতেছে আমি না একটা ব্যাপার বুঝতে পারতেছি না যে আমি আপনাকে রিক্তা আমি কিন্তু পড়শিদের বাড়িতে অনেক দিন ছিলাম, বাট আমি আপনাকে দেখি নাই কেন বলেন তো। আর আপনি আমার নাম্বারটা কেন নিয়েছেন, আমাকে ফোন কেন দিয়েছেন, আপনি কি পড়শির কোনো আত্মীয়। আমি তখন বললাম যে না না আমি পড়শির কোনো আত্মীয় না, পড়শিদের গ্রাম আমাদের গ্রাম পাশাপাশি। তো বলতেছে তো পড়শির কোনো আত্মীয় না হইলে আপনি আমার নাম্বারটা নিয়ে আমাকে কল কেন দিয়েছেন ভাইয়া। আমি তখন বলি যে আসলে আমি না
মিথ্যে বলতে পারবো না, যেটা সত্য সেটাই বলবো। আমি জানি না যে আপনি আমার কথাটাকে কীভাবে নেবেন বা আপনি আমার কথাটাকে কীভাবে দেখবেন, ডাজেন্ট ম্যাটার, বাট আমি যেটা ট্রু আপনাকে সেটাই বলবো। তো আমাকে বলতেছে আচ্ছা সংকোচ না করে আপনি বলে ফেলেন যে আপনি কী বলতে চান। আমি তখন তারে বললাম যে আপনি হচ্ছে এরকম সরস্বতী পূজাতে গেছিলেন তাই না? তো বলে হ্যাঁ আমি পূজাতে গেছিলাম। আমি বললাম আমি পূজাতে আপনাকে দেখছিলাম, আমার খুব বেশি ভালো লাগছে। বলে আচ্ছা তারপর? আমি বললাম মানে ভালো লাগছে যে এতটা ভালো লাগছে যে আমি আপনার প্রেমে পড়ে গেছি। এরপরে পড়শির কাছ থেকে আপনার ফোন নাম্বারটা নিয়ে আপনাকে কল দিলাম। তখন মেয়েটা মানে একটা অট্ট হাসি দেয়, অট্ট হাসি দেওয়া বলে যে প্রত্যেকটা ছেলের মুখেই একটাই কথা, মানে দেখলেই খালি প্রেমে পড়ে যায়। আপনাদের ভালোবাসার রাস্তাটা এরকম পিছলা কেন? ওই রাস্তার ভিতরে কয়টা শুকনা ইট বসায় দেন, তাহলে ঠিকমতো চলতে পারবেন। ভালোবাসার রাস্তায় খালি পিছলা মানে খালি হচট খান তাই না? আমি তখন হাসতে হাসতে তারা বললাম যে আপনি যতই মানে মজা করেন না কেন, কিন্তু আমি কথাটা সত্যি বলেছি। তো মেয়েটা বলতেছে যে আপনি তো বিয়াই হবেন আমার তাই না? তো বিয়ের সাথে তো দুষ্টামি করাই যায়, আমি দুষ্টামি করেছি। তো যাই হোক আমি তার সাথে কথা বলি, বাট সে একটু পরে বলে যে আচ্ছা ঠিক আছে আপনি আবার পরে কল দিন, আপনার নাম্বারটা আমি সেভ করে রাখতেছি, আমি এখন গোসলে যাব। এটা বলে সে লাইনটা কেটে দেয়। অ্যান্ড এরপরে আমি তাকে বিকেলবেলা আবারও কল দিই, বাট সে আর কল রিসিভ করে না। রাতের বেলা অনেকগুলো কল দিই, তাও কল রিসিভ করে না। এর পরের দিন আবারও হচ্ছে দুপুরবেলা সে আমার কলটা রিসিভ করে। অ্যান্ড রিসিভ করার পর আমি তারে বলি যে মানে আপনি এরকম কেন করতেছেন, আমার কল কেন ধরতেছেন না? তো আমাকে বলতেছে যে আমি আমার কল ধরতে ইচ্ছে করতেছে না, আমি এর জন্য কল ধরি না। আমি তখন তারে বললাম যে বিশ্বাস করেন আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, আপনাকে এক দেখে আমার ভালো লেগে গেছে। তুমি এটা আমাকে বলতেছে যে ভালো লাগা আর ভালোবাসা এক কথা না। আমি বললাম আচ্ছা আপনি কীভাবে, আমি কীভাবে বললে আপনি বিশ্বাস করবেন যে আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি? তখন মেয়েটা আমাকে বলতেছে যে দেখেন আসলে প্রেম ভালোবাসার ব্যাপারগুলোতে আমি একটু দূরে থাকি, আমার এই প্রেম ভালোবাসার ব্যাপারগুলো ভালো লাগে না। আমি বলি আপনি এত সুন্দর একটা মেয়ে, আপনি প্রেম ভালোবাসা করেন না? তো বলে না আমি প্রেম ভালোবাসা করি না। আমি বলি আপনি কী করেন? বলে আমি কলেজে পড়ি। তো মিরসরাই নিজামুদ্দিন একটা কলেজ আছে মনে হয়, ওই কলেজে মেয়েটা পড়ে বলছিল। তো আমি বললাম যে আচ্ছা আমি একটা ব্যাপার না কোনোভাবেই বুঝতে পারতেছি না, মানে আপনার মতো একটা মেয়ে এত সুইট এত কিউট, বাট আপনি প্রেম করবেন বা প্রেমের প্রতি আসক্ত থাকবেন, প্রেমের কথা শুনলে আপনার গা চুলকে কেন, আমাকে একটু বলেন তো। তখন মেয়েটা বলে যে প্রেম ভালোবাসা আদম হাওয়ার যুগে ভালো ছিল, কিংবা প্রেম ভালোবাসা ইতিহাস আর সাহিত্যিকে ভালো মানায়, প্রেম ভালোবাসা বাস্তব জীবনে ভালো মানায় না। আমি বললাম কেন, বাস্তবে কি মানুষ প্রেম করে সংসার করতেছে না? তখন মেয়েটা আমাকে বলে যে বাস্তব জীবনে মানুষ প্রেম করে সংসার করে, কিন্তু তারই মাঝে 99টাই হচ্ছে অসুখী, একজন যদিও সুখে থাকে। ভালোবাসা সত্যি আমার ভালো লাগে না। এটা বলার পর ও লাইনটা আবারও কেটে দেয়। আমি তাকে আবারও কন্টিনিউ কল দিতে থাকি। এভাবে 1 সপ্তাহ ধরে আমি তাকে বিরক্ত করি। 1 সপ্তাহ পরে একদিন আমার খুবই খারাপ লাগে, মানে আমার নিজের কাছে নিজেকে অনেক বেশি ছোটো লাগে। আমি সেদিন বলি যা কপালে আর যা আছে তাই হবে। আমি তার সাথে ওই দিন একটু উগ্র ভাষায় কথা বলে ফেলি। মানে উগ্র ভাষা বলতে আমি এরকমভাবে বলি যে আমি দুনিয়াতে অনেক মেয়ে দেখেছি, বাট আপনার মতো অহংকারী কোনো মেয়ে দেখি নাই। তখন আমাকে বলতেছে যে আপনি আমাকে অহংকারী কেন বলতেছেন? আমি বললাম বিগত 1 সপ্তাহ ধরে আমি আপনাকে কল দিয়ে যাচ্ছি, 1 সপ্তাহ ধরে আমি আপনাকে বারবার প্রপোজ করতেছি, বাট আপনি প্রত্যেকটা বার আমাকে এভাবে আঘাত দিচ্ছেন কেন, একটু বলেন তো। মেয়েটা আমাকে বলে যে প্রতিদিন আমার ঘরের সামনে এরকম অসংখ্য ছেলে আমাকে ভালোবাসি কথা বলে, ভালোবাসি কথাটা শুনতে শুনতে আমার কানটা জ্বালাফালো হয়ে গেছে। আপনার যদি অন্য কথা যদি কোনো দিন বলার থাকে তাহলে আপনি আমাকে বলবেন, আর তা না হলে প্লিজ বিআই আপনি আমার আর কল দিবেন না। এইটা বলেও ও লাইনটা কেটে দেয়। আমার তখন মনের ভিতরে তো কষ্ট লাগে যে আমি তখন বুঝতে পারি না যে এটা মানে আমার সাথে এটা কেন হয়ে গেল। আমি আর রাগ করে মেয়েটাকে আর কল দিই না, কারণ সে যেহেতু আমাকে এভাবে অ্যাভয়েড করতেছে বা এভাবে ঘৃণা করতেছে, আমি তারে আর কেন কল দিব। আমি কল দিই না। প্রায় আরও 8-10 দিন পরে একদিন হচ্ছে আমার রাস্তার ভিতরে পড়শির সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে পড়শি আমাকে বলে যে ভাইয়া আমি আপনাকে বিশ্বাস করে নাম্বারটা দিয়েছিলাম, বাট আপনি আমার 12টা বাজাই দিয়েছেন। আমি বললাম যে কই, আমি তোমার 12টা বাজাইলাম মানে আমি কী করলাম? তো আমাকে বলতেছে আপনি রিক্তা আপুর কাছে কেন বলে দিয়েছেন যে আমি আপনাকে নাম্বার দিছি? আমি বলি বলছি তো, তোমার রিক্তা আপু কি মানে মানে ওই কি কোনো মানে ইয়ে নাকি, আসমানের হুর নাকি, নাকি হচ্ছে কোনো পরি? এত অহংকার করার কি আছে? একটা মোবাইল ফোন আছে, মানুষ ফোন দিতেই পারে। তখন আমাকে বলতেছে না না ভাইয়া ওর লাইফে অনেক কষ্ট আছে, এই জন্য হয়তো আপনি বুঝেন না। আমি বললাম কী বুঝবো, মেয়েটাকে আমি 1 সপ্তাহ ধরে কল দিয়েছি, আমি ওকে ভালোবাসি কথা বলেছি, তারপরে মেয়েটা আমাকে এভাবে প্রত্যাখ্যান করেছে। তখন আমাকে বলতেছে আচ্ছা আপনি তারা আর কল দিয়েন না, আমি শুনছি সে 5-6 দিন পরে নাকি আমাদের বাড়িতে আবারও আসবে। আমি বলি কী বলো সত্যি? বলে হ্যাঁ সত্যি আমাদের বাড়িতে আসবে। আমি বলি আচ্ছা ঠিক আছে, তাইলে অন্তত এইবার তোমাদের বাড়িতে আসলে তুমি আমার একটু কল দিও। আমি তখন আমার নাম্বারটা তাকে দিই, আর পকেট থেকে 100 টাকা বের করে তাকে দিই যে তুমি এটা দিয়ে আচার খাইও, কারণ মেয়েটা সারাদিনে বড়ির আচার খেতে থাকে।
যাই হোক, এভাবে 5-6 দিন কেটে যায়। কেটে যাওয়ার পরে একদিন আমাকে আবারও হচ্ছে কল দেয়, মানে পড়শি কল দেয়। কল দিয়ে বলে রিক্তা আপু আমাদের বাসায় আসছে। আমি বলি মানে তোমাদের বাসায় আসছে, আমি কি তার একটু দেখতে পারি? তো বলতেছে না না, শোনেন আপনি এখন আইসেন না, বিকেলবেলা আমি রিক্তা আপুকে নিয়ে হচ্ছে আপনাদের দিকে হাঁটতে যাব। আমি বলি মানি? বলে যে বিকেলবেলা রিক্তা আপু বলছে যে উনি হাঁটতে খুব পছন্দ করে, তো বিকেলবেলা আমরা হচ্ছে মানে আসরের নামাজের পরে আমরা আপনাদের বাড়ির ওইদিকে হাঁটতে যাব, তখন আপনি যদি রিক্তা আপাকে দেখেন তখন আপনি বললেন। আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। এরপরে ও কী করে, ঠিকই আসরের পরে আমাদের এদিকে হাঁটতে আসে। আমাদের এদিকে হচ্ছে একটা ছোট লাইক হচ্ছে নদীর মতো আছে, মানে নদীও বলা না যায় না, খালও বলা যায় না, এরকম আর কি। বাট ওইটার চারপাশগুলো অনেক বেশি সুন্দর। ওখানে হচ্ছে মানে মানুষজন অনেক মানে লাইক হচ্ছে মানে পুঁই শাক, তারপর হচ্ছে লাল শাক, এরকম বিভিন্ন শাক চাষ করে, যার জন্য জায়গাগুলোকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এরকম একটা স্বচ্ছ সুন্দর পরিবেশে মেয়েটা তখন হচ্ছে একটা সবুজ জামা পরে, মানে ওর 3 পিস সালোয়ার, তারপরে হচ্ছে ওড়না, সব কিছু সবুজ, আর কানের ভিতরে দুটা মানে ধুল পড়ে। আজব ব্যাপার হচ্ছে ওই কানের দুইটা মানে ধুলো কিন্তু সবুজ, মানে আমার কাছে মনে হচ্ছিল যেন সবুজের মাছ থেকে সবুজ বেরিয়ে আসছে, এত সুন্দর লাগতেছিল। মানে তাকে দেখার পর আমি মুহূর্তের মধ্যে তার প্রতি থাকা আমার ঘৃণাটুকু কেটে যায়। আমি তখন মানে ডাক দিই, মানে পড়শি বলে ডাক দিই। তখন পড়শি দাঁড়ায়, বলতেছে যে হ্যাঁ ভাইয়া বলেন, ভালো আছেন? আমি বললাম হ্যাঁ ভালো আছি। তখন আমি মেয়েটাকে বলি যে আপনার, আমি জিজ্ঞেস করি যে আপনার নাম কি। তো আমি তখন হচ্ছে তাকে পরিচয় দিই না যে আমি তাকে এইভাবে ফোনে আগে করেছিলাম। তো মেয়েটা বলতেছে যে আমার নাম রিক্তা। আমি বলি ও আচ্ছা, আমি কি আপনাদের সাথে একটু হাঁটতে পারি? তো মেয়ে বলে যে ঠিক আছে হাঁটবেন, প্রবলেম কি, রাস্তা তো আর আমরা কিনা রাখি না যে আপনি হাঁটতে পারবেন না। তখন আমি বললাম যে না না, রাস্তা কিনা বেচার কথা না, কথা হচ্ছে আমি আপনাদের সাথে হাঁটবো, এতে তো আপনাদের অনুমতি লাগবে তাই না? তো বলে আচ্ছা ঠিক আছে, এত ন্যাকামি করার কিছু না, হাঁটতে থাকেন। এরপরে হাঁটতে থেকে হাঁটতে হাঁটতে আমি মেয়েটাকে জিজ্ঞেস করি, মেয়েটা আমাকে নিজে জিজ্ঞেস করে আচ্ছা আপনাদের এদিকে একটা ছেলে আছে, ছেলেটার নাম হচ্ছে পারভেজ, আপনি কি চিনেন? তো আমি তখন মানে এত লজ্জা পাই, তখন হচ্ছে পড়শি আমাকে চোখ টিপ মারে, মানে এভাবে চোখ টিপ মারে। আর যখন চোখ টিপ মারে তখন আমি বলি যে পারভেজ, হ্যাঁ হ্যাঁ চিনি তো। তো বলে যে আচ্ছা মানে পারভেজ ছেলেটা কেমন? আমি তখন বললাম হ্যাঁ স্মার্ট, দেখতে সুন্দর, ফর্সা, আমার মতো অনেকটা। তো বলতেছে আচ্ছা তো মানে ছেলেটা কী করে? আমি বললাম যে আমি জানি যে পড়াশোনা করে, কলেজে পড়ে। তো বলে যে মানে ছেলের বাবা মা? আমি বললাম ছেলের বাবা হচ্ছে চাকরি করে। অ্যান্ড পরে বলতেছে আমি কি ছেলেটার সাথে একটু কথা বলতে পারি? আমি বলি তো কথা বললে বলবেন, মানে আমি কি ডাইকে দিব? বলে যে আচ্ছা ঠিক আছে একটু ডাইকা দেন। পরে পড়শি বলতেছে যে এই না না না, আজকে ডাইকেন না, অন্যদের ডাইকেন। এইটা বলে সারাটা বিকেল ঘোরার পরে অবা চলে যায়। তখন আমি পড়শি নাম্বারে কল দিই, পড়শিকে বলি কী ব্যাপার পড়শি? আমার বলে ভাইয়া আপনি তো পুরো মানে জম্মের একটা খেলা খেললেন। আমি বলি বুঝতে পারি নাই, বলে এক বিন্দুও বুঝতে পারি নাই। আমি এভাবে তখন তাকে আবার রাতের বেলা আবারও কল দিই। যখন আমি আমার নাম্বার থেকে তাকে কল দিই, কল দেওয়ার পরেও কলটা রিসিভ করার পরে আমি তাকে বলি যে আপনি নাকি আমাদের এলাকার কোন ছেলের কাছে আমাকে খোঁজ করছিলেন? তো বলে হ্যাঁ খোঁজ করছিলাম তো। আমি বলি তো ঠিক আছে, কী জন্য খোঁজ করছিলেন বলেন। তা আমাকে বলতেছিল যে মানে আপনাকে দেখার ইচ্ছে ছিল তাই। আমি বললাম আমাকে দেখলে মানে আমাকে কীভাবে আপনি দেখতে চান? বলে আল্লাহ কী বলেন, কীভাবে কেন দেখবো, মানে কি, মানে আপনি কি আপনাদের এলাকায় আসছি, আপনি কি জানেন যে আমি আপনাদের এলাকাতে আসছি? আমি বলি হ্যাঁ জানি তো, আমার এক ছোটো ভাই এসে আমাকে বলছিল। তো বলে আচ্ছা ঠিক আছে, কালকে যদি আপনি আমার সাথে চাইলে দেখা করতে পারেন। আমি বলি তাহলে কোথায় দেখা করবো বলেন? বলে যে তখন হচ্ছে মানে পড়শিকে জিজ্ঞেস করে, তখন পড়শি বলে যে আমরা বিকেলে ওইদিকে হাঁটতে যাবো, ওইদিকে আসতে বলো। তখন আমি বলি যে আচ্ছা ঠিক আছে, কালকে বিকেলে যখন আপনারা হাঁটতে আসবেন তখন আমি মানে কথা বলবো। তো এরপরের দিন মেয়েটা যখন হাঁটতে আসে তখন সে শাড়ি পরে বের হয়। মানে আমি দেখলাম যে সে শাড়ি পরে আসছে, কেন এত সুন্দর লাগতেছিল, মানে একেবারে প্রতিমার মতো দেখতে লাগছিল, এত সুন্দর লাগতেছিল শাড়ি পরার পরে। ও তো লম্বা সুন্দর, সব কিছু মিলে শাড়ি পরলে অস্থির লাগে। যখন শাড়ি পরে আসছে আমি তার সামনে গেলাম, সামনে যাওয়ার পর আমার দিকে তাকে বলতেছে কী ব্যাপার আজকে আবার আপনি? আমি বললাম যে হাঁটতে আসছি আপনাদের সাথে। এটা বলার পর মেয়েটা বলতেছে আচ্ছা আপনার কণ্ঠটা জানি আমার কাছে কেমন পরিচিত মনে হচ্ছে। আমি বলি পরিচিত মনে হচ্ছে? বলে হ্যাঁ কেমন জানি পরিচিত মনে হচ্ছে। আমি বললাম আপনারা কালকে হচ্ছে পারভেজ ভাইকে খোঁজ করছিলেন? তো বলে হ্যাঁ খোঁজ করছিলাম তো। আমি বলি দেন পারভেজ ভাইকে এখন কল দেন, কল দিলে পারভেজ ভাই চলে আসবে। তখন বলতেছে যে মানে ওনার তো আসার কথা ছিল। আমি তখন বলতেছিলাম যে আপনি ওনারা কল দেন, কল দিলে দেখবেন উনি এখনই চলে আসবে। এরপর মেয়েটা করে কি তার মোবাইল ফোনটা হাতে নিয়ে সে কল দেয়, অ্যান্ড কল দিলে সাথে সাথে হচ্ছে আমার মোবাইলটা বেজে ওঠে। যখন আমার মোবাইলটা বেজে ওঠে আমি তখন আমার প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে আমি ওর সামনে রিসিভ করে বলি কী ব্যাপার রিক্তা, কেমন আছো তুমি, ভালো আছো, চিনতে পারছো আমাকে, আমি পারভেজ। এইটা বলার পরে মেয়েটা তখন আমাকে অ্যালোপাতারিকভাবে থাপড়াইতে থাকে, মানে পিছন থেকে আইসা আমার পিঠের ভিতরে প্রচুর পরিমাণ থাপড়াইতে থাকে। আমি তখন হাসতে থাকি, মেয়েটাও প্রচুর হাসে, মানে এত মজা হয় আমি ঠিক বলে বোঝাতে পারবো না। তখন আমাকে বলতেছে যে আপনি এত বেশি দুষ্ট আমি কখনো চিন্তাই করতে পারি নাই। আমি বললাম হ্যাঁ হ্যাঁ দুষ্ট হয়েছে তো কী হয়েছে, দুষ্ট হলেই তো দুষ্টমি করতে হয় তাই না? তো আমাকে বলতেছে আপনি এত রোমান্টিক কেন বলেন তো?
আমি বলি কেন, আমি রোমান্টিক ঠিকই আছে, কিন্তু আপনি যে গাদা, এই আমার সাথে আপনি ফোনে এতদিন ধরে কথা বলেছেন, অথচ বাস্তবে কথা বলার পরে আপনি আমাকে চিনতেই পারেন নাই। তো বলতেছিল যে রিক্তা বলতেছিল যে আমার কাছে সন্দেহ লাগছিল যে আপনি এই মানুষটা হতে পারেন। যাই হোক, এরপরের দিন আমি বলি আজকে রাতে কি আমার সাথে একটু কথা বলবেন? তো বলে অবশ্যই বলবো না কেন, আপনার সাথে যখন ফোনে কথা বলেছিলাম আমি তো ভাবতেই পারিনি যে আপনি দেখতে এতটা হট হবেন। আমি বলি হট মানি? তো বলে যে হট মানি স্মার্ট। আমি বলি ও আচ্ছা ঠিক আছে। এরপরে যাক আমরা সারাটা বিকেল ঘুরি, গুদুলি সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে হচ্ছে পড়শি আর রিক্তা চলে যায় বাসায়, আমি আমাদের বাসায় ফিরে আসি। আমার বাসায় আসার পরে রাতের বেলায় তখন আমি তারে কল দেওয়ার আগেই সে আমাকে রাত 9টার দিকে কল দেয়। আমাকে যখন কল দিয়ে আমি কলটা রিসিভ করি, আমাকে জিজ্ঞেস করে যে কী ব্যাপার পারভেজ সাহেব, কেমন আছেন? আমি বললাম হ্যাঁ অনেক ভালো আছি। তো কথা হয় তার সাথে আমার রাত প্রায় 11টা থেকে 11:30 পর্যন্ত। মানে কী কথা বলি আমি সেটা নিজেও জানি না। মানে তার পারিবারিক ব্যাপার নিয়ে, তার এটা সেটা নিয়ে, তারপর আমাদের পূজা মণ্ডপ নিয়ে, আমাদের মানে হিন্দু মুসলিমদের সাথে অনেক ভালো সম্পর্ক, এগুলো নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে মানে আমার মূল টপিক্স নিয়ে তার সাথে কথাও বলা হয় নাই। এরপরের দিন আমি তাকে আবারও দুপুরবেলা নিজেই কল দিলাম, কল দিয়ে বললাম যে একটু আসেন না, এদিকে ঘুরতে আসেন। তো ও বলে যে না, প্রত্যেক দিন এভাবে ঘুরতে গেলে মানুষ সন্দেহ করে, যাবো না। তাই আমি বলে আজকে রাতে কি আপনি আমার সাথে একটু লং টাইম ধরে কথা বলবেন? তো বলে হ্যাঁ ঠিক আছে বলবো। তো রাতে যখন আমার সাথে সে লং টাইম ধরে কথা বলে, আমি তাকে বলি যে রিক্তা, আমি কিন্তু আপনার সাথে মোটেও দুষ্টমি করি না, আমি আপনার সাথে সত্যিই বলতেছি যে আমাকে আপনার আমি আপনাকে অনেক বেশি পছন্দ করেছি, আমি প্লিজ আপনাকে ভালোবাসি, আপনি আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করেন। তখন আমাকে বলতেছে আমি তো আপনাকে বারবারই বললাম যে ভালোবাসার পক্ষে আমি না। আমি বললাম ভালোবাসালে আপনি যদি আমাকে ভালোবাসেন, আমি জানি না যে আমি আপনাকে ওই কথাটা সুখ দিতে পারবো। তখন আমাকে বলে আচ্ছা ধরেন আমি আপনাকে ভালোবাসলাম, ভালোবেসে আমি আপনাকে বললাম যে আপনি আমাকে আকাশের চাঁদটা এনে দেন, তখন আপনি কী করবেন? আমি বলি, তখন আমি একটু চুপ হয়ে থাকি, চুপ থেকে আমি বলি যে আকাশের চাঁদটা হয়তো আমি আপনাকে এনে দিতে পারবো না, কিন্তু এই চাঁদটাকে পাওয়ার জন্য সারাটা জীবন আমি লাফিয়ে তো যেতে পারবো, আমি সারাটা জীবন লাফাবো, জানি চাঁদ পাবো না, তারপরেও চেষ্টা করে যাবো। এটা বলার পর মেয়েটা একটা অট্ট হাসি দেয়, হাসি দিয়ে আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলে। কথা বলতে বলতে রাত তখন প্রায় 1টার মতো বেজে যায়। প্রচুর পরিমাণ চন্দ্রিমা রাত ছিল তখন। আমাকে বলতেছিল আমার না চাঁদের আলোতে হাঁটতে ইচ্ছে করতেছে। আমি তখন বলি যে আপনি কি কখনো চাঁদের আলোতে নৌকায় উঠেছিলেন? বলে যে না, আমি তো কখনো চাঁদের আলোয় নৌকা উঠি নাই। আমি বললাম আমাদের বাড়ির পাশে যে নদীর পাশ দিয়ে আপনি হেঁটে যান, এই নদীর মধ্যে নৌকা বাঁধা আছে, আপনি যদি আসেন আমি চন্দ্রিমা রাতে আপনাকে নিয়ে নৌকা দিয়ে ঘুরবো। তখন আমাকে বলতেছে সত্যি? আমি বললাম একদম সত্যি। তাহলে বলে ঠিক আছে, আপনি আমাদের বাড়ির সামনে আসেন, আমি আপনার সাথে যাব। এরপর আমি কী করি, তাদের বাড়ির সামনে যাই, অ্যান্ড যাওয়ার সময় আমি একটু টেকনিক্যালি একটা রিক্সা নিয়ে যাই। মানে আমাদের এলাকায় একটা রিক্সা আছে, রিক্সা ড্রাইভারকে ঘুম থেকে জায়গায় উড়ে নিয়ে যায়, কারণ হাইটা গেলে হয়তো কেউ দেখলে সন্দেহ করতে পারে, যেহেতু রাত 1টা-1:30টার মতো বাজে। তো আমি রিক্সাওয়ালাকে ঘুম থেকে জাগাই, অ্যান্ড ওই রিক্সা নিয়ে আমি তার বাড়ির সামনে যাওয়ার পরে সে বেরিয়ে আসে। আমাকে বলি রিক্সা নিয়ে আসছেন? আমি বলি হাইটা গেলে তো অনেকে সন্দেহ করতে পারে, তাই না? আমি ঠিক নদীর পাড়ে গিয়ে তার সাথে মানে রিক্সা থেকে নামি। আসলে আমাদের নদীর পাড়ে ওইদিকে রাতের বেলায় সচরাচর মানুষ যায় না, মানে এটা একটু ভয়ঙ্কর টাইপের, মানে হন্টেড টাইপের আর কি, এই জন্য রাতের বেলায় মানুষজন যায় না। আমি তখন তারে নিয়ে মানে একদম এত ভালো লাগে আমার, আমি তাকে নৌকা দিয়ে তারপর হচ্ছে মানে নদীর মধ্যে ঘুরি, নদীর এপারে একবার যাই ওপারে একবার যাই, এরকম করতে করতে সারাটা এলাকা ঘুরি। তখন আমি তাকে একটাবার জিজ্ঞেস করেছি আপনি যে আসছেন আপনি কার সাথে ঘুমাইছিলেন, কেউ মানে আপনাকে মানে কেউ যদি দেখে ফেলে? তো বলে না আজকে হচ্ছে রিক্তা মানে পড়শি আমার সাথে ঘুমায় নাই, আমি একাই ঘুমাইছিলাম। তো আমি বললাম যে তো কীভাবে বের হয়েছেন? বলে যে বাইরে থেকে, মানে ওদের একটা বিল্ডিং রুম ছিল, বলে যে বাইরে থেকে দরজা লাগিয়ে আসছে। আমি বলি কেউ যদি আপনার ঘরে ঢুকে? বলে যে না, আমি বাইরে থেকে লক করে আসছি, কেউ ঢুকবে না। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। এরপরে তার সাথে কথা বলতে বলতে আমি প্রায় 3টা-3:30 পর্যন্ত আমরা এভাবে ঘুরি, অ্যান্ড 3:30 বাজে আমি তাকে রিক্সা করে আবারও তার মানে ওই আত্মীয়র বাড়ির সামনে নামাইতে আসি। এরপর থেকে সে তার মানে বাসায় থাকে। এরপর থেকে তার সাথে আমার একটা মধুর সম্পর্ক হয়ে যায়, এত প্রেম ভালোবাসা মানে আমি বুঝাতে পারবো না। ও আমাকে ছাড়া আমার প্রতি মানে আমাকে অনেক বুঝে, আমি তাকে অনেক বুঝি। আমি এরই মাঝে আবার 2-3বার হচ্ছে মিরসরাই শহরে গেছিলাম। মিরসরাই শহরে যাওয়ার পরে ও আমার সাথে আসছে, আমার সাথে দেখা করছে, ও নিজামুদ্দিন কলেজে পড়ে। তো ওই জায়গাটা আমার জন্য, তো এভাবে অনেক দিন আমার রিলেশনটা চলে, প্রায় 1 বছরেরও কাছাকাছি আমার রিলেশনটা চলে। এরই মাঝে আমি ইন্টার কমপ্লিট করে ফেলি। ইন্টার কমপ্লিট করার পর আমি চিটংয়ে চলে আসি। চিটং হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ভর্তি হই। এরপর আমি প্রিমিয়ারে ভর্তি হয়ে ওখানে হোস্টেলে থাকতেছি, হোস্টেল থেকে পড়াশোনা করতেছি, বাট তার সাথে আমার কন্টিনিউ যোগাযোগ চলতেছে। এভাবে কিছুদিন পরে আমি একদিন কী করি, আমার এলাকাতে যাই। এলাকাতে যাওয়ার পরে আমি হচ্ছে পড়শি, কিন্তু তখন আমাদের ব্যাপারটা ওভাবে জানে না, মানে পড়শি বলতে আমি কাউকেই বলি নাই। তো এরপরে আমি একদিন কী করি, পড়শির হচ্ছে মানে ও বাড়িতে কী জানি একটা অনুষ্ঠান হচ্ছিল, ও হ্যাঁ সরি মনে পড়ছে, পড়শির একটা ছোটো বোনের জন্মদিন। তো জন্মদিনের অনুষ্ঠানে ওরা সবাই মানে নাচাচি করতেছে, মিউজিক বাজতেছে। তো আমি সেদিন বাড়িতে ছিলাম, আমি ওখানে গেলাম, যাই দেখতেছি যে পড়শির যে ভাবি মানে রিক্তার যে মামাতো বোন ফুপাতো বোন,
ওই মেয়েটা হচ্ছে ওই বউটা একেবারে অনেক সুন্দর করে সাজুগুজু করে আসছে। তখন আমি পড়শিকে বলতেছি আমি তোমার ভাবির সাথে একটু কথা বলি। তো বলে আচ্ছা ঠিক আছে, আজকে তো ভাইয়া বাড়িতে নাই, আপনি বলতে পারেন। এরপর আমি পাশে গিয়ে ওনার সাথে কথা বলি। আমি বলি কেমন আছেন? বলে ভালো আছি। আমি বলি আপনি না অনেক সুন্দর। তো বলি কেন এরকম করে কেন বলতেছেন? আমি বলি দেবর হয়ে ভাবিকে সুন্দর বলবো, এতে রাগ করার কি আছে? তো তার সাথে কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি তারা বলতেছি যে আপনি যতটা না সুন্দর তার চেয়ে আপনার মামাতো বোনটা আরও বেশি সুন্দর। তখন আমাকে বলতেছে যে আপনি আমার মামাতো বোনকে কীভাবে চিনেন? আমি বলি হ্যাঁ চিনি তো। পরে বলতেছে কীভাবে চিনেন? আমি বললাম যেভাবেই চিনি তো। আপনি একটা মামাতো বোন আছে না? বলে হ্যাঁ আছে তো, রিক্তা, আমাদের বাড়িতেও তো অনেকবার আসছিল। আমি বলি রিক্তা কেমন বলেন তো? বলে হ্যাঁ অনেক ভালো, অনেক স্মার্ট, সুন্দর, কিউট, বাবলি টাবলি সব কিছু। আমি বলি আচ্ছা ভাবি আমি তো আপনার দেবর তাই না, রাগ করবেন না একটা কথা বললে? তো বলে না রাগ করবেন না, ঠিক আছে বলেন। আমি বলি আচ্ছা আমি কিন্তু রিক্তার সাথে রিলেশন করি, অ্যান্ড রিক্তার সাথে আমার রিলেশন চলতেছে আজকে প্রায় প্রায় 1.5 থেকে 2 বছরের মতো। এটা বলার পর উনি আমার দিকে অনেক বড় বড় চোখ করে তাকায়, বলতেছে সত্যি বলতেছেন? আমি বললাম হ্যাঁ সত্যি বলতেছি। পরে বলতেছে মজা করতেছেন। আমি বলি মোটেও মজা করতেছে না। তখন আমার জন্য যে রিক্তা যে ছবিগুলো পাঠিয়ে ছবিগুলো আমাকে দেখাই। আমি ওনাকে আগেই শপথ করাই ফেলি যে আপনি এই কথাগুলো কারো কাছে বলতে পারবেন না। তখন উনি বলে জন্য কারো কাছে বলবে না। দেন আমি ছবিগুলো তাকে দেখাই, তার ফোন কলগুলো দেখাই, সব কিছু দেখানোর পরে উনি অনেক বড় বড় চোখ করে তাকায়, বলতেছে আমি না ব্যাপারটা কিছুই বুঝতে পারতেছি না, আপনি কি এগুলো এডিট করছেন? আমি বলি এডিট করবো কেন? তো আমি তো রিক্তার সাথে প্রেম করি। বলে যে ঠিক আছে তাহলে রিক্তারে কল দেন। আমি বলি যে না এখন আর কল দিব না। তখন আমাকে বলতেছেন মজা করেন না? আমি বলি মোটেও মজা করি না। তো আমাকে বলতেছে মজাই করেন, কারণ হচ্ছে রিক্তা আপনার সাথে কেন প্রেম করবে? কারণ রিক্তার তো জামাই আছে, সংসার আছে, ও আপনার সাথে প্রেম করবে কেন? আমি যেন তখন আসমান থেকে বললাম, আমি বললাম ভাবি দুষ্টামি করতেছেন? বলে না দুষ্টামি করবো কেন। আমি বললাম যে আপনি এগুলো কী বলতেছেন, রিক্তার জামাই আছে? পরে বলে হ্যাঁ রিক্তার তো জামাই আছে, উনি তো সৌদি আরবে থাকে। আমি বললাম ভাবি এগুলো আমি আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। পরে বলে কিছুই বোঝার দরকার নেই, আপনি মজা করছেন আমি বুঝতে পারছি, তো এরকম মজার করার দরকার নেই, ওর ছবিগুলো এডিট করছেন, ছবিগুলো ডিলিট করে দিবেন। এটা বলে উনি ঘরে চলে যায়। এরপর থেকে আমি পরে আমি আমাদের বাসায় আসি। সকালবেলা আমি আবারও বাড়ির সামনে গিয়ে ইয়াকে ডাইকে আনি, ফোন করে পড়শিকে বাসা থেকে ডাকে বলতেছি পড়শি তোমার যে তোমার ভাবির যে মামাতো বোন, ওই মেয়ে কি নাকি বিয়ে হয়ে গেছে রিক্তার, এটা কি সত্য? তো বলে আমি তো ভাইয়া জানি না। আমি বললাম কী বলো, এতদিন ধরে তোমাদের এখানে আসে যায়, তুমি জানো না যে ওর বিয়ে হয়েছে কিনা? আমাকে বলতেছে ভাইয়া বিশ্বাস করেন আমি না ওদের এই ব্যক্তিগত ব্যাপার নিয়ে কখনো কথা বলি নাই, আর আমি সত্যি ব্যাপারে কিছুই জানি না। আমার তখন এত কষ্ট লাগে, আমার তখন পুরো পৃথিবীটা যেন আমার মাথায় ভেঙে পড়ে। আমি তখনও তাকে ফোন করে কোনো কিছুই বলি না। আমি খালি অপেক্ষা করতে থাকি আমাকে এত বড় ধোকাটা কেন দিল, এত বড় বেইমানিটা ও আমার সাথে কেন করলো। আমি তখন আর পড়াশোনাও করি না, সারাদিন বাসায় বসে বসে কান্নাকাটি করি। ও আমাকে ফোন দেয়, তখনও ফোন দিয়ে আমার সাথে কথা বলে, তুমি কী করো, ভালো আছো কি না, খেয়েছো কি না, তোমার শরীর ঠিক আছে কি না, এভাবে আমার সাথে বিভিন্ন কথা বলে। কিন্তু আমি একটাবারের জন্য তাকে বলি না যে আমি যেটা তার শুনেছিলাম। অ্যান্ড তখন একটা ব্যাপারে কী করে পড়শি তার ভাবির সাথে ভালো করে এই ব্যাপারটা নিয়ে কথা বলে। অ্যান্ড কথা বলার পরে পড়শি আমাকে বলে যে হ্যাঁ ভাইয়া ভাবি যেটা বলছিল ভাবির কথা কিন্তু মিথ্যে না, আমি আরও ভাবির কয়েকটা রিলেটিভের সাথে কথা বলছি, রিক্তা আসলে আপনাকে একটা ধোকা দিছে, রিক্তার জামাই আছে, উনি সৌদি আরবে থাকে। আমার তখন এত বেশি কষ্ট লাগে, আমি পৃথিবীর কাউকে বিশ্বাস করাতে পারবো না। আমি খাওয়া দাওয়া করি না, আমি ঘুমাই না, আমি পড়াশোনা করি না, পাগলের মতো হয়ে যাই। কয়দিন পরে সে আমাকে বলতেছে যে তুমি এরকম চেঞ্জ হয়ে গেলা কেন, আমাকে কল দাও না, আমার সাথে কথা বলো না, তুমি কেন জানি আমার থেকে একটা ডিস্টেন্স বজায় রাখতেছো। আমি তখন তারে বলি যে আমি কি তোমার সাথে একটু দেখা করতে পারি? ও বলে এটা কেমন কথা বলতেছো, আমার সাথে দেখা করার জন্য কি আমার কাছ থেকে পারমিশন নিতে হবে? আমি তারা বললাম যে তাহলে আমি একটু তোমাদের দিকে আসি। ও বলে ঠিক আছে আসো, তোমার যখন খুশি তুমি তখনই চলে আসো, আর এখন আসবা তাহলে এখনই চলে আসো। আমি তারা বলি যে না আমি আসলে মজা করতেছি না, আমি সত্যিই আসবো। ও বলে হ্যাঁ আসো। অ্যান্ড এর পরের দিন আমি কি করি মিরসরাইতে আমি তার সাথে দেখা করি। ও কিন্তু আসে, ওর দিকে তাকালে মনে হয় না যে ওর বিয়ে হয়েছে, ওর জামাই সৌদি আরবে থাকে, আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। আমি তখন তাকে দেখার পর আমি একরকম কান্নায় ভেঙে পড়ি। আমি রেস্টুরেন্টে বসে বসে কান্না করতেছি। ও আমাকে বলতেছে কী ব্যাপার তুমি কান্না কেন করতেছ? আমি বলি যে আমার না ভালো লাগতেছে না। অনেকক্ষণ পরে ও বলতেছে তোমার কান্নার কারণটা কি তুমি আমাকে বলবো নাকি আমি চলে যাব? ও যখন চলে যাচ্ছিল তখন আমি ওর হাতটা ধরি, রেস্টুরেন্টে হাতটা ধরে আমি হাউ মাউ করে কান্নাকাটি করতে থাকি, কাঁদতে কাঁদতে আমি একরকম বসে যাই। আমি তারে বলি যে আমি তোমাকে এতটা ভালোবাসছি, সারা পৃথিবী একদিকে তুমি একদিকে, আমি তোমাকে কখনো আমি বিশ্বাস করতে পারতেছি না, আমি কখনো স্বপ্নও চিন্তা করি না যে তুমি আমাকে এভাবে ধোকা দিবা।
তখন আমাকে বলতেছে যে আমি যদি তোমাকে ধোকাই দিয়ে থাকি তাহলে আমার সাথে কথা বলার দরকার কি, আমার সাথে দেখা করতে কেন আসছো? আমি তারা বললাম যে তুমি এখন আমার কাছে মিথ্যে বলে যাচ্ছ। ও আমাকে বলে কই, আমি তোমার সাথে কখনো মিথ্যে বলি নাই আর এখনও কোনো মিথ্যে বলতেছি না। আমি বলি কেন মিথ্যে বলো নাই, তুমি বিয়ে করছো, তোমার জামাই আছে না? এটা বলার পর ওর তখন মাথাটা একদম নত হয়ে যায়, নিচের দিকে তাকায় থাকে। আমি তখন ইচ্ছামতো অকথ্য বাসকে গালাগালি করতে থাকি যে সুরে বাচ্চা, তুই আমার সাথে এত বড় বেইমানি করলি, আমি এটা কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি নাই। আমি তখন তারে বলি যে দেখো, আমি অনেক বেশি কষ্ট পেয়েছি, আমার সাথে এভাবে প্রতারণাটা তুমি না করলেও পারতা। এটা বলে কান্না করতে করতে যখন আমি বেরিয়ে যাচ্ছিলাম, ও আমার হাতটা ধরে বলে এখানে বসো, তুমি সবগুলো কথা না শুনে একটু কথা শুনে তো চলে যেতে পারো না। আমি বললাম সবগুলো কথা আমার কি শুনবো, তোমার বিয়ে হয়েছে, তোমার জামাই সৌদি আরবে থাকে, এর চেয়েও বড় প্রমাণ আর কি হতে পারে? আর ও বলে যে তোমাকে এই কথাটা কে বলেছে? আমার ফুফাতো বোন বলেছে, তাই না? আমি বলি যে বলার তে তো বলেছে, তাই না? আমি তো আর মিথ্যে বলে, সে তো আর মিথ্যে বলে নাই। পরে বলতেছে পারভেজ, আমি তোমার কাছে মিথ্যে বলি নাই, আসলে যেটা আমার লাইফে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি এটা আসলে কারো কাছে বলতে চাই না। আমি বলি কী হয়েছে, তুমি আমাকে বলার তো উচিত ছিল, তাই না? তো আমাকে বলতেছে যে তুমি আমার কথাগুলো যদি শোনো তাহলে আমি তোমার কাছে বলতে পারি। আমি বললাম হ্যাঁ ঠিক আছে বলো। তখন সে আমাকে বলতেছে যে আমার বিয়ে হয়েছে ঠিক আছে, বাট আমার বিয়েটা সম্পূর্ণ জোর করে হয়েছে। আমি বললাম জোর করে মানে? বলতেছে যে মানে ছেলেটা যেরকমভাবে হচ্ছে মানে মাথার ভিতরে সে আলগা চুল লাগাইছিল, মানে মাথার ভিতরে আলগা চুল বলে মানে আলগা চুল লাগাইছিল, অ্যান্ড ছেলেটা অনেক বেশি বয়স্ক ছিল, তার মাথায় পুরো টাক ছিল। ছেলেটা আলগা চুল লাগে আমার সামনে আসছিল, মানে আমার পরিবার বুঝতে পারে নাই, পরিবার দেখছিল ছেলে অনেক বেশি টাকা পয়সা আছে, ছেলে যে টাকলো তারপর ওর যে বয়স এতটা হয়ে গেছে এটা আমার পরিবার বুঝতে পারে নাই। আর না বুঝতে পেরে আমার সাথে ছেলেটাকে বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে আমি বাসর রাতেই দেখতে পাই যে তার মাথা টাক। এরপর আমি জানতে পারি যে সে আসলে অনেক বেশি বয়স্ক একটা মানুষ। অ্যান্ড সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা আমি জানতে পারি যে তার আগেও একটা বিয়ে করছিল, ওই বউ নাকি চলে গেছে। তখন আমাকে বলতেছে যে পারভেজ, এবার তুমি আমাকে বলো যে আমার মতো একটা মেয়ে কীভাবে এরকম একটা লোকের সাথে থাকবে, এরকম একটা লোকের সাথে সংসার করবে, তুমি বলো এটা কি শোভা পায়? আমি তখন তাকে বলি যে ঠিক আছে, আমি তোমার সব কথাই রাখলাম বা সব কথাই মানলাম, কিন্তু তুমি কি পারতা না এই কথাগুলো একটাবারের জন্য আমাকে বলতে? আমাকে একটাবার বললে তোমার কী এমন ক্ষতি হতো? ও আমাকে বলে দেখো, এই প্রসঙ্গটা কখনো উঠে নাই, এজন্য আমি বলি নাই। এখন তোমাকে বলছি, তুমি যদি মনে করো আমাকে ছেড়ে চলে যাবা তাহলে আমার কোনো আপত্তি নাই, দেখো দরজা খোলা আছে, তুমি চলে যেতে পারো। এটা বলে সে আমাকে মানে কান্না করতে করতে ও প্রচুর কান্না করে। একটা পর্যায়ে আমি তার মাথায় হাত বলে দিয়ে বলতেছি যে দেখো, আমি তোমার মনটাকে ভালোবাসছি, তোমার দেহটাকে না। আমি তোমার সৌন্দর্যকে ভালোবাসি নাই, তোমার ভিতরে লুকিয়ে থাকা পবিত্র মনটাকে ভালোবেসেছিলাম। আর তোমার একটা বিয়ে হয়েছে, এখন কি পর্যায়ে আমাকে বলো? আমাকে বলো যে ছেলের সাথে আমার সারাসারি হয়ে গেছে, আমি ওকে ডিভোর্স করে দিছি। আমি বলি তাহলে তার কোনো প্রবলেম নাই, ঠিক আছে, আমি এটা কিছু মনে করলাম না, আর তুমি এটা নিয়ে আর কখনো আমাদের মাঝে কোনো ঝগড়া না হোক। এটা বলে আমি তাকে বোঝানোর পরে আমি বাড়িতে আসি, ওদের বাড়িতে যায়। অ্যান্ড বাড়িতে আসার পর আমি খুব ডিপভাবে চিন্তা করতে থাকি যে আমি এখন যেভাবেই হোক ওকে বিয়েটা করে ফেলবো। আমার চিন্তা ভাবনা হচ্ছে যে এভাবে আমি আর ঝুলে রাখবো না। আমি চিন্তা করতেছি যে বিয়েটা হয়ে গেলে যেটা হবে সেটা হচ্ছে আর কোনো প্রবলেম থাকবে না, কারণ ওর যেহেতু একটা বিয়ে হয়েছে, এখন আবার মানে ওর বাবা মা ট্রাই করবো আবার বিয়ে দেওয়ার জন্য। আমি হয়তো ভবিষ্যতে আরও কোনো খারাপ কথা ওর সম্বন্ধে শুনতে পারি, তাহলে এই ব্যাপারটা নিয়ে আমি আর কোনো নেগলেন্স করবো না, আমি তাকে বিয়ে করে ফেলবো। অ্যান্ড আমি বিয়ে করবো কীভাবে? আমার আসলে ওভাবে বিয়ের বয়সও হয় নাই, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি প্রিমিয়ারে পড়াশোনা করি। এখন এই পড়াশোনা করা অবস্থায় পরিবার থেকে আমাকে কখনো বিয়ে দিবে না। আমি তখন প্রচুর পরিমাণ টেনশনে পড়ে যাই যে কীভাবে কী করা যায়। বেশ কিছুদিন যাওয়ার পরে আমার নানু আছে, আমার নানুর সাথে আমার আবার খুব বেশি রোমান্টিকতা অনেক ভালো। একদিন আমি আমার নানুমণিকে গিয়ে বলি যে নানু, আমার তো এখন বিয়ে করা দরকার। তখন নানু বলতেছে মাত্র পড়াশোনা করতেছিস, চাকরি করবি, তারপর না বিয়ে করবি। আমি বললাম, তখন আমি নানুর কাছে দুঃখ করে আমি কথাগুলো বলি যে একটা মেয়েকে আমি খুব বেশি ভালোবাসি, মেয়েটা দেখতে অনেক বেশি সুন্দর, তুমি যদি আমার আব্বা আমাকে একটু বুঝিয়ে বলতা তাহলে আমি মেয়েটাকে বিয়ে করতাম। এটা বলার পর নানু আমাকে বলতেছে যে ঠিক আছে, বিয়ের কথা যেহেতু মুখ ফুটে বলেই ফেলছিস, তার মানে তোর বিয়ের বয়স হয়ে গেছে, এটা আমরা বুঝতে পারছি, কোনো সমস্যা না, আমি তোর আব্বার সাথে কথা বলবো। আমি বলি তুমি আমার সাথে চলো। আমি সেদিন নানিকে আমাদের বাড়িতে নিয়ে আসি। আমাদের বাড়িতে আসার পরে নানু আমার আব্বার সাথে কথা বলে, আমার আব্বাকে বলে যে তোর ছেলে তো একটা মেয়েকে পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়, মানে তোমার ছেলে এরকম করে আমার আব্বাকে বলে। তখন আমার আব্বা বলে যে ঠিক আছে, ওই যেহেতু পছন্দর কথা আপনার কাছে বলতেই পারছে, তাহলে তো ওর ভিতরে আর কোনো লজ্জা নাই। তখন আমার মাও বলতেছিল যে ঠিক আছে, ও যেহেতু বিয়ে করতে চায় তাহলে এটা নিয়ে মানে আমাদের এতটা টানা হেঁচড়া করা ঠিক হবে না, কারণ হচ্ছে নিজের মুখ থেকেও বলেই দিছে যে ও বিয়ে করবে। এখন এটা নিয়ে যদি আমরা লুকোচুরি করে আমরা লুকিয়ে রাখি, দেখা গেল ও হয়তো পালায় যাবে, একটা অঘটন করবে, অ্যান্ড এটার জন্য একটা পর্যায়ে আমরা নিজেরাই ফেসে যাব।
তখন আমার মা বলতেছিল ঠিক আছে তাহলে ওকে বলো যে মেয়ের বাড়ি কোথায়, ঠিকানা নাও, অ্যান্ড ঠিকানা নিয়ে তোমরা হচ্ছে ইয়ে করো। তখন আমি আর আমার পরিবারের কাছে ওর যে আগে একটা বিয়ে হয়েছে আমি এটা বলি নাই, কারণ আমি এটা বলি নাই এই মর্মে যে আমি যদি এখন এই ব্যাপারটা বলে রাখি তাহলে দেখা গেল কি যে আমার আব্বা মা আরও বেশি মানে নেগলেক্ট হতে পারে। তো আমি চিন্তা ভাবনা করতেছি একদিনের জন্য গিয়ে দেখে আসবে, এটাতে আবার কি দেখলে তো আর ওভাবে হচ্ছে জানতে পারবে না যে তার আগে একটা বিয়ে হয়েছে। আমি এটা নিয়ে আর কোনো কথা বলি না, মানে কোনো রকম হচ্ছে এটা নিয়ে আমি কোনো কিছু বলি না। তারা কি করে মেয়ে দেখতে চায়, আমি ঠিকানা দিই, ঠিকানা অনুসারে মেয়ে দেখতে যায়, অ্যান্ড মেয়ে দেখে আসার পর আব্বা আম্মা আমার উপরে প্রচণ্ড পরিমাণে ক্ষেপে যায়। আমাকে বলতেছিল যে আমি তোর অনেক, আমার আব্বা বলতেছিল যে আমি তোর অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছি, মানে অনেক কষ্ট করে পড়াশোনা করাই, আমি তোকে অনেক ভালো মনে করছিলাম, কিন্তু তোর চিন্তা ভাবনা যে এত খারাপ এটা আমি কখনো স্বপ্ন চিন্তা করতে পারি নাই। আমি তখন বললাম যে আব্বা তুমি আমাকে খারাপ কেন বলতেছো, আমি খারাপের কী করেছি? তখন আব্বা আমাকে বলতেছিল যে একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, একটা বিবাহিত মেয়েকে তুই বিয়ে করতে যাচ্ছিস। তখন আমি বুঝে গেলাম যে হায় হায়, আব্বা তাহলে ডিটেলসটা জেনে গেল। আমি তখন বললাম যে আব্বা তুমি এগুলো কার কাছ থেকে জানতে পারছো? পরে বলে ওই এলাকার একটা কুকুর আছে, রাস্তার মধ্যে যে কুকুরটা হাঁটে ওই কুকুরটাও জানে যে ওই মেয়ের বিয়ে হয়েছে, ওই মেয়ের জামাই আছে। আমি তখন তারে বললাম যে তার জামাইয়ের সাথে সারাসারি হয়ে গেছে। আমার আব্বা বলে সারাসারি হয়ে যাক আর যাই হোক, একটা বিবাহিত মেয়েকে তো আমি আর তোকে বিয়ে করতে পারি না। আমার আব্বা পুলিশে চাকরি করে, ওনার মন মানসিকতা একটু অন্যরকম। আমি তখন কী করি, অনেকভাবে আব্বাকে বোঝানোর জন্য ট্রাই করি, বাট কোনোভাবে কাজ হয় না। পরিবার থেকে কমপ্লিটলি সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় যে আমাকে এই মেয়েকে বিয়ে করাবে না, কিন্তু আমি তো তাকে ভালোবাসি, অ্যান্ড তাকে ছাড়া আমি অন্য কাউকে কোনো দিনও বিয়ে করতে পারবো না। এভাবে যেতে যেতে প্রায় হচ্ছে 7-8 দিনের মতো কেটে যায়। তখন পরিবার থেকে সম্পূর্ণ আমার উপরে নিষেধ যে তারা কোনোভাবে ওকে আমাকে বিয়ে করাবে না। আমি যতভাবেই তাদের কাছে রিকোয়েস্ট করি, কান্নাকাটি করি, বাট কোনোভাবে কোনো কাজ হয় না। একটা সময় আমি রিক্তাকে বলি যে রিক্তা তাহলে এখন কি করা যায়, তুমি আমাকে একটা বুদ্ধি দাও, কারণ কোনোভাবেই তো আব্বা আম্মাকে রাজি করাতে পারতেছি না, আব্বা আম্মা রাজি হচ্ছে না, আর ওরা যেগুলো বলতেছে এগুলো তো আমি কোনোদিনও করতে পারবো না। তো এখন তারপরে রিক্তা বলতেছে যে তুমি তো একটা ছেলে মানুষ, তোমার মাথায় অনেক বুদ্ধিশুদ্ধি আছে, এখন তুমি যেটা করতে বলবা আমি সেটাই করবো। আমি তখন নিজের ইচ্ছে তাকে বলি যে রিক্তা আমি যদি তোমাকে বলি যে তুমি আমার সাথে মানে তুমি আমাকে গোপনে বিয়ে করো, পারিবারিকভাবে না হোক, আমাদের বিয়েটা গোপনে হোক, তাহলে প্রবলেম কি? ও আমাকে বলে যে গোপনে কেন হবে, আমার আব্বা আম্মা তো রাজি আছে। আমি বললাম না না, আমি তোমার আব্বা আম্মাকেও বিশ্বাস করি না, কারণ দেখা গেল কি যে তোমার আব্বা আম্মা রাজি হয়ে আমার কাছে তোমাকে বিয়ে দেওয়ার সময় যদি আমার বাপ মা কোনোভাবে জেনে যায়, আর আমার আব্বা পুলিশে চাকরি করে, আব্বা অনেক বেশি প্রবলেম করতে পারবে। তো আমি তখন তারে বলি যে প্লিজ তুমি যদি রাজি থাকো আমি তোমাকে কোর্টের মাধ্যমে বিয়ে করে ফেলবো। তখন সে আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে কোনো প্রবলেম নাই, আমি ঠিক আছে তোমার কথা রাজি আছি, তাহলে তুমি সব কিছু অ্যারেঞ্জ ম্যারেজ ব্যবস্থা করো। এরপরে আমি আমার আরও 2-3টা বন্ধুকে নিয়ে আমি একদিন মিরসরাইতে যাই, অ্যান্ড মিরসরাইতে আসার পরে আমরা কী করি, ওইখানে আমি তাকে একটা কোর্টে বিয়ে, মানে ওইখানে একটা কাজী অফিসে তাকে আমি বিয়ে করি, অ্যান্ড কাজী অফিসে বিয়ে কমপ্লিট করার পর আমি কোর্টে যাই, কোর্টে গিয়ে কাগজপত্রগুলো সব কিছু স্ট্রং করি। বিয়ে করার পরে আমি তখন আবারও চলে আসি হচ্ছে চিটংয়ে, অ্যান্ড ও মিরসরাইতে থাকার পরে আমি একটা ব্যাপার মানে বুঝতে পারতেছি না আমার কেন জানি তখন থেকে মানে তাকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না, মানে এত বেশি খারাপ লাগে আমি ঠিক বলে বুঝাতে পারবো না। আমি যতভাবেই তাকে বলি যে তুমি চলে আসো, আমি তোমাকে ছাড়া কষ্ট হয়, বাট ও আমাকে বারবার একটা কথাই বলে যে না না এখন আমি যেখানে আছি আমার জায়গায় আমি থাকি, তুমি তোমার জায়গায় থাকো, সময় সুযোগ বুঝে তারপরে যাব। এরকম করতে করতে প্রায় 6-7 মাসের মতো কেটে যায়, বাট আমি কোনোভাবেই তারা আনতে পারতেছি না। একটা পর্যায়ে আমার এত বেশি খারাপ লাগে কিরে আমার বিবাহিত বউ কেন আমাকে ছাড়া এভাবে দূরে থাকবে। আমি একদিন তাকে আনার জন্য আমি রাস্তার ভিতরে প্রচণ্ড পরিমাণ কান্নাকাটি করি, মানে কান্নাকাটি করে তাকে বলি বুঝাই, বাট ও কোনোভাবে কাজ হয় না। আমি তখন একটা অভিনয়ের আশ্রয় নিই। অভিনয় বলতে আমি তখন করি কি যে আমাদের এদিকে হচ্ছে মানে অলংকারের ওইদিকে একটা মানে মার্কেটের মতো আছে, আমি চিন্তা ভাবনা করতেছি যে আমি তাকে ওই মার্কেটের সামনে দাঁড়ায় তার সাথে কথা বলতেছি। আমি তারা বলতেছি যে দেখো আমি মার্কেটের সামনে দাঁড়াই আছি, তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবো বা আমি কিন্তু পাগলামি করবো, এটা বলে আমি তার সাথে কথা বলার একটা পর্যায়ে সে আমাকে বলতেছে যতই পাগলামি করো। আমি তখন আর মানে ও আমাকে বলে যে না আমি তোমার আব্বা আম্মাকে রাজি করো, আব্বা আম্মাকে রাজি করালে তারপরে আমি যাব, আর আব্বা আম্মা রাজি যদি না হয় আমাকে একটু সময় দাও, তুমি একটা চাকরি বাকরি করো, অ্যাটলিস্ট একটু চাকরি স্টার্ট করো, তারপরে আমি যাব। এভাবে তুমি পরিবার থেকে টাকাই না আমাকে হোস্টেলে মানে আমাকেও রাখবা, তুমিও চলবা, এটা অনেক বেশি খারাপ দেখা যায়। যতই তাকে বলি সে আসতে রাজি হয় না। তখন আমি একটা অভিনয় করি কি আমি মার্কেটের সামনে থেকে বের হয়ে আমি প্রথমে আমার মোবাইল থেকে যত নাম্বার থাকে সবগুলো নাম্বার হাইড করে ফেলি, হাইড করে খালি একটা নাম্বার ডায়ালের ভিতরে রাখি, ওর নাম্বারটা। এটা রাখার পর আমি মার্কেট থেকে বের হয়ে আমি আমি ঢুলে পড়ে যাই। ঢুলে পড়ে আমি এরকম মানে অভিনয় করতে থাকি, এরকম ভূমি করতে থাকি বা হচ্ছে এরকম মানে গড়াগড়ি করতে থাকি। তখন চারপাশ থেকে অনেকগুলো লোক এসে আমাকে ধরে,
ধরার পর মানুষ বলতেছে যে মনে হয় মলম পাটি ধরছে, মনে হয় মানে মলম পাটি ধরে টাকা টুকু নিয়ে গেছে এরকম করে। তখন আমি সবার কাছে আমার মোবাইল ফোনটা দেখাই, মানে আমার টার্গেট হচ্ছে মানুষ মোবাইল ফোনটা নিয়ে ওকে ফোন করে বলুক। তখন আমি কী করি, ওইখানে মানে শুয়ে থাকি ওর কাছ থেকে, তখন আমার কাছ থেকে মানুষ মোবাইলটা নেয়, মোবাইলটা নিয়ে ডায়ালে যে নাম্বারটা থাকে ওই নাম্বারটাতেই কল দেয়, অ্যান্ড কল দেওয়ার পর ও কলটা রিসিভ করে। তখন এখানে অনেকগুলো মানুষ ছিল, প্রায় 10-15 জনের মতো মানুষ, সবাই হাউমাউ করে তাকে বলতেছিল যে এই ছেলেটাকে চিনেন, ছেলেটা এরকম মার্কেটের সামনে ঢুলে পড়ে গেছে, মনে হয় মারাই যেতে পারে, আপনি কে আছেন, আপনি যদি ছেলেটা পরিচিত হয়ে থাকেন তাহলে ছেলেটাকে নিতে আসে। এটা বলার পরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনারা এখন কোথায় আছেন, মার্কেটের নামটা বলেন। তখন ওরা মার্কেটের নামটা বলে, মানে তখন মানুষগুলো মার্কেটের নাম বলে, তখনও বলতেছে যে একটা কাজ করেন, মার্কেটের সামনে ওকে রাখেন, আপনারা ওরা আর কোথাও নিয়েন না, আমি মার্কেটের সামনে আসতেছি। অ্যান্ড ঠিক তারই প্রায় 1 ঘন্টা পরে ও আসে। আসার পর আমি দেখতে পাই যে ও আইসা আমাকে ধরার পরে ও খুব কান্নাকাটি করেও আমাকে, মানে সবাই, মানে ওইখানে লোকগুলো কিন্তু অনেকটাই চলে গেছে, শুধুমাত্র 2জন লোক আমার পাশে দাঁড়াই ছিল। অ্যান্ড 2জন লোক আসার পরে আমি 2জন লোকে কী করে, মানে রিক্তার হাতে আমাকে তুলে দিয়ে ওরাও চলে যায়। এরপর থেকে রিক্তা আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আমাকে বলতেছে যে তুমি এই পাগলামিগুলো কেন করতেছো। আমি বলি আমি পাগলামি না, আমি সত্যি মরে যাবো, আজকে তো আমি ঢুলে পড়ে গেছি, 1 সপ্তাহ ধরে আমি খাওয়া দাওয়া করি না, আমার খুবই কষ্ট হইতেছে যে আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার বউ হয়ে কেন তুমি দূরে থাকবা। এটা বলার পর ও বলে আচ্ছা ঠিক আছে, আর পাগলামি করতে হবে না, তুমি বাসা ঠিক করো আমাকে ফোন দিয়ে আমি চলে আসবো। এর পরের দিন আমি একটা বাসা ঠিক করে ফেলি কাজীডোরের ওইদিকে, বাসা ঠিক করে তাকে কল দিলে সে হচ্ছে বাড়ি থেকে মোটামুটি কাপড় চোপড় নিয়ে, আর বাবা আমাকে কিছু না বলে ও চলে আসে। তখনও আমার সাথে থাকতেছে, আমি ওর সাথে থাকতেছি, সব কিছু মোটামুটি ভালোই যাচ্ছে। এভাবে কিছুদিন যাওয়ার পরে ব্যাপারগুলো আমার পরিবারের মানুষজন জানতে পারে, মানে আমার আব্বা আম্মা থেকে শুরু করে আমার রিলেটিভ যারা আছে সবাই জেনে যাওয়ার পর আমার মা কিন্তু অনেকভাবে রেগে থাকে আমার উপরে। কিছুদিন পরে আমাদের সংসারটা ভালোই চলতেছিল, প্রায় 2-3 মাসের মতো চললো। এরই মাঝে আমার আব্বা কিন্তু বাইরে থেকে আমাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়। তো আমি একটা গ্রুপপুর কোম্পানি আছে, ওই গ্রুপপুর কোম্পানিতে আমি চাকরি করি, আমি একটা চাকরি করি আর হচ্ছে পড়াশোনা করি, যে টাকা বেতন পাই সে টাকা দিয়ে আমাদের দুজনের সংসার বা আমার পড়াশোনা অনেক ভালোই চলে। তো এভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন হচ্ছে আমাকে একটা লোকে ফোন করে আমাকে বলতেছে যে একটু হাউমাউ করে আমাকে গালাগালি করে, আমাকে বলতেছে যে তুই আমার বউকে বিয়ে করছিস, কাজটা ভালো করিস নাই। আমি তখন বললাম যে কে আপনার বউ, বলে যে রিক্তা আমার বউ। আমি বলি রিক্তা কীভাবে আপনার বউ? উনি বলে যে আমি সৌদি আরবে ছিলাম, এই সুযোগে আমার বউকে তুই বিয়ে করে ফেলছিস। আমি তখন রিক্তাকে এসে যখন জিজ্ঞেস করি যে রিক্তা এই ঘটনা, একটা লোক আমাকে ফোন দিয়ে কথাগুলো বলতেছে, রিক্তা আমাকে বলতেছে যে পাগল ছাগল কি বলে ওইসব কথায় কান দিও না। আমি তখন তারে বলি যে তুমি পাগল ছাগল বললে তো আর পাগল ছাগল হয়ে যাবে না, এই লোকটা আমাকে ফোন দিয়ে এই কথাগুলো বলতেছে। তখন আমি এই লোকটার সাথে কথা বলার পরে লোকটা আমাকে বলতেছে, আচ্ছা তার নাম ছিল হচ্ছে সোহেল, আমাকে বলতেছিল যে রিক্তা নাকি তাকে ডিভোর্স করে নাই। আমি তখন রিক্তাকে বলতেছিলাম যে রিক্তা এই লোকটা বলতেছে যে তুমি নাকি তাকে ডিভোর্স করো নাই। এটা বলার পর আমার সাংসারিক জীবনে একটু ঝামেলা লেগে যায়, মানে ঝগড়া লেগে যাওয়ার পরে রিক্তা বলতেছে যে আচ্ছা ঠিক আছে। ওই ছেলেটা তখন বাংলাদেশে আসে, ওই মানে বিদেশ থেকে বাংলাদেশে আসার পরে ও আমাদেরকে খুঁজতে থাকে, মানে হুন্য হয়ে খুঁজতে থাকে। অ্যান্ড খোঁজার পরে একটা পর্যায়ে আমার ঠিকানা বের করে ফেলে, ঠিকানা বের করে আমার সাথে দেখা করার পরে ছেলেটা আমাকে বলতেছে যে ভাই দেখেন আপনি বিয়ে করছেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার বউ কিন্তু আমাকে ছাড়ে না, আমি কিন্তু আইনত তার জামাই। এটা বলার পর ছেলেটা কী করে, আমার এবং আমার ওয়াইফের নামে তার মানে যে কাবিননামা আছে সেই কাবিননামা দিয়ে মামলা করে দেয়। যখন মামলা করে দেয়, মামলা অনুসারে আমাদের বিয়েটা ডিসমিস হয়ে যায়। কিন্তু ও আমাকে তখনও বুঝাচ্ছে যে কিচ্ছু হবে না, তুমি টেনশন করো না, আমি তোমার পক্ষে আছি, আমি একটা সময় সব কিছু ঠিক করে ফেলবো। এভাবে আমাকে বোঝাচ্ছে 1 দিন করে। এরপরে কোর্টের মাধ্যমে তখনও কী করে, নতুন করে আবারও আমার বিয়েটা তখন ডিসমিস হয়ে যায়। আমার প্রায় 15 দিনের মতো জেল হয়, আমি টাকা পয়সা দিয়ে বন্ধু বান্ধবদের ধরে অনেক কষ্টে জেল থেকে বেঁচে যায়। এরপরে ও কী করে, আইনিভাবে ছেলেটাকে আবারও ডিভোর্স করে, মানে ওই যে ছুঁইদি ছেলেটাকে ডিভোর্স করার পরে ও আমাকে আবারও নতুন করে বিয়ে করে। এই ব্যাপারগুলো কিন্তু আমার পরিবারও জানে না বা ওর পরিবারও জানে না, এগুলো আমরা নিজেরাই 3 জনে মিলেমিলে করতেছি। এরপরে ডিভোর্স হয়ে যাওয়ার পরে এরপর থেকে আমার সাথে সংসারটা ভালোই কাটতেছে। অ্যান্ড ছেলে তখন বিভিন্নভাবে ওর ক্ষতি করার জন্য চেষ্টা করে, মানে ওকে মাঝে মাঝে বিরক্ত করতে থাকে, ফোন দিয়ে গালাগালি করে, লোক লাগায় দেয়। অ্যান্ড একটা পর্যায়ে কী করে, কীভাবে জানি এই ছেলেটা আমার মায়ের কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নেয়, মানে আমার মায়ের সাথে যোগাযোগ করে। এটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 6-7 মাস পরে আমার মায়ের কাছে কীভাবে জানি ছেলেটা যোগাযোগ করে, বাট এই ব্যাপারগুলো আমি জানি না। আমার মায়ের সাথে যে ছেলের কন্ট্রাক্ট হয়, আমার মা তখন আমাকে ফোন করে বলে যে বাবা যা হবার তো হয়ে গেছে, তুই একটা কাজ কর, তুই বৌমাকে নিয়ে বাড়িতে আয়।
আমি তখন আমার মারে বলতেছি, মা তোমরা তো আমার বউরে মেনিয়ে নাও না, তাহলে এখন বৌমা কেন বলতেছো? আমার মা বলতেছে, বাবারে সবাই পাগলামি করলে হয় না, তুই বৌমাকে নিয়ে বাড়িতে আয়। আমি বলতেছি আমি বাড়িতে যাইতে পারবো না, তোমার যদি আমাকে দেখতে ইচ্ছে করে তুমি কাজীর ডোরিতে আসো, আমরা কাজীর ডোরিতে একটা বাসা নিয়েছি। এরপরে মা বলে ঠিক আছে তাহলে তুই আইসা আমাকে নিয়ে যা। এরপর দিন আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমি আমার মাকে নিয়ে আসি। মা আসার পর থেকে মার প্রতি ওর অন্যরকম একটা টেক কেয়ার, মানে ও মাকে খুব যত্ন করে, মাকে খুব ভালোবাসে, মানে মায়ের প্রতি ওর অন্যরকম ভালোবাসা। আর এরই মাঝে সে হচ্ছে বাচ্চা কনসেপ্ট করে। যখন বাচ্চা কনসেপ্ট করে তখন মা ওর প্রতি মানে প্রচুর টান, প্রচুর ভালোবাসা। মা দেখা গেল কি যে মানে 8-9 দিনের মতো আমাদের এখানে পড়ে থাকে, বাড়িতে গিয়ে 2 দিন থাকে, 2 দিন থেকে আবার চলে আসে। এভাবেই হচ্ছে মা আমাদেরকে টেক কেয়ার করতে থাকে। অ্যান্ড মা ওকে অনেক হাতে তাবিজ দেয়, অনেকগুলো তাবিজ দিয়ে দেয় যে যাতে হচ্ছে মানে অশুভ কোনো শক্তি যাতে ওর উপরে আঘাত না আনতে পারে, এভাবে তাবিজ দেয়। তো এভাবে কিছুদিন যাওয়ার পরে আমি খুব খেয়াল করে দেখতেছি যে ওর মাঝে একটা পরিবর্তন, মানে পরিবর্তন বলতে ও কেমন জানি মানে একা একা কথা বলে, মানে কাউকে দেখলে কেমন জানি গম্ভীর হয়ে থাকে, বড় বড় চোখ করে তাকায় থাকে, রাতের বেলায় নিজে নিজে মানে কান্নাকাটি করে। তো তখন আমি বুঝতে পারতেছিলাম না যে এগুলো কী হইতেছে, কেন হইতেছে। তখন আমি আমার মাকে বলেছি, মা এগুলো কেন হইতেছে, কেন এরকম করতেছে, আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। তখন আমার মা বলতেছে, তুই টেনশন করিস না, আমি একটা কবিরাজের কাছে নিয়ে যাবো। তখন আমার মা একটা কবিরাজের কাছে নিয়ে যায়, অ্যান্ড কবিরাজ থেকে কিছু তাবিজ টাবিজ না ওর হাতে দেয়। হাতে দেওয়ার পরে মা বলতেছে কোনো সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। এভাবে যেতে যেতে একটা পর্যায়ে কী হয়, আমার বাবু হয়, মানে ওর বাবু হয়। অ্যান্ড বাবু যখন হয় আমার একটা মেয়ে সন্তান হয়। অ্যান্ড মেয়ে সন্তানটা হওয়ার পরে ও মোটামুটি মানে তখনও কিন্তু একরকম মানে পাগলের মতো থাকে, হয় না যে নিজের সন্তানের প্রতি যত্ন ভালোবাসা এরকম কোনো কিছুই নাই, মানে সারাক্ষণ পাগলামি করতে থাকে, আমাকে গালাগালি করতে থাকে, মানে একরকম পুরো পাগল হয়ে যায়। আমি তখন কিছুই বুঝতে পারতেছিলাম না যে এরকম কেন করে। আমার মা ওকে নিয়ে বিভিন্ন কবিরাজের কাছে যায়, বিভিন্ন কবিরাজ দেখায়, বিভিন্ন জায়গায় যায়, মা তাবিজ আনে, পানি পড়া আনে, তারপর আমি ওকে সায়েন্টিস্টের কাছে নিয়ে যাই, ডাক্তারের কাছে নিয়ে যায়। বাট ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরেও কোনো কিছু কাজ হইতেছে, আমি বুঝতে পারতেছিলাম না যে এভাবে কেন। দেখা গেল আমার বাচ্চাটাকে ও দুধ দিতে চায় না, মানে বাচ্চাটাকে দুধ দেয় না। এভাবে কিছুদিন যাওয়ার পরে অনেক দিন প্রায় 2-2.5 মাসের মতো কাটার পর আমি দেখতে পাই যে ওর পরিস্থিতিটা এতটাই খারাপ যে ওকে কোনোভাবে ধরে রাখা যায় না, পাগলামির মাত্রাটা এমনভাবে বেড়ে গেছে এবং ওর জন্য কমপ্লিটলি পাগল হয়ে গেছে। এরপর আমি কি করি, একটা পর্যায়ে আমি তাকে নিয়ে আমি নিজে একটা কবিরাজের কাছে যাই, মানে আমি একাই যাই, তাকে নিয়ে যাই না, মা আরও বাসায় থাকে। কবিরাজটার কাছে গিয়ে আমি কবিরাজের কাছে সব কিছু বলার পরে কবিরাজ আমাকে বলতেছিল যে ওকে নাকি তাবিজ করা হয়েছে ওর মাথার চুল দিয়ে, পায়ের নখ দিয়ে, এরপরে হচ্ছে কাপড়, মানে ও যে কাপড় ব্যবহার করে সে কাপড় দিয়ে ওকে হচ্ছে কুফুরি করা হয়েছে। তো কবিরাজটা বলতেছে যে মেয়েটাকে মানে বাঁচানো সম্ভব না, মেয়েটা যে কোনো সময় মারা যাবে। আমি তখন বললাম যে ও তো আমার বউ, এখন আমি কীভাবে ওকে বাঁচাইতে পারি, আপনি একটু আমাকে বুদ্ধি দেন। আমি ওই তান্ত্রিকটাকে বলি। তখন তান্ত্রিক আমাকে বলতেছে যে আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে কিছু তাবিজ দিই, আপনি এই তাবিজগুলো নিয়ে মেয়েটার হাতে দেন, তাহলেও ভালো হবে। এরপর আমি যখন তাবিজগুলো আনার পর যখন আমি তাবিজগুলো ওর হাতে দিই, তখন আমার মা বলতেছে যে তুই কবিরাজে তাবিজ দিলে সমস্যা হবে, কারণ আমি একটা কবিরাজ দেখাইছি, এখন তুই আরেকটা কবিরাজ দেখাবি, 2টা কবিরাজ দিলে সমস্যা হবে, তুই মানে এগুলো ফেলে দে। এগুলো বলার পরে কী করে আমার মা তাবিজটা দিতে দেয় না। বাট আরও কিছুদিন কাটে, আমি দেখতেছি যে ওর অবস্থা এতটাই খারাপ হয়ে যায়। এভাবে আরও কিছুদিন কেটে যায়। বাট কিছুদিন কেটে যাওয়ার পরে আমি দেখতে পাই যে ও এত পাগলামি করতে থাকে, ও কোনোভাবে কেউকে ধরেও রাখতে পারে না, পাগলামির মাত্রাটা এত পরিমাণ বেড়ে যায় যে আমি বলে বোঝাতে পারবো না। তখন আমি কী করি, আমি ওই তান্ত্রিকটার কাছে আবারও গিয়ে আমি তান্ত্রিককে বলি যে দেখেন, আমি যখন ওর হাতে তাবিজ পড়াই তখন আমার মা ওর হাত থেকে তাবিজটা খুলে ফেলে। তখন তান্ত্রিক আমাকে বলে যে আপনার মা কেন তাবিজ খুলে ফেলে। আমি বলি যে আমার মা বলে যে আমি তো অলরেডি একটা কবিরাজ থেকে তাবিজ এনেছি, এখন তুই যদি আবার আরেকটা কবিরাজ থেকে তাবিজ এনে লাগাস তাহলে জিনিসটা অনেক খারাপ হয়ে যেতে পারে। তখন কবিরাজ আমাকে বলে যে আপনি আপনার মায়ের উপরে একটু নজর রাখবেন। এই কথাগুলো বলার পর আমি সেদিন বাসায় আসার পর আমি চিন্তা করতে থাকি, আমি চোখটা বন্ধ করে চিন্তা করি যে সোহেলের সাথে ওর সম্পর্ক ছিল আজ থেকে আরও 3 বছর আগে। বাট 3 বছর আগে তো সোহেলের কাছে ওর কোনো চুল ছিল না, তাহলে ও মানে চুলগুলো ও কোথায় পেল, মানে আচ্ছা কবিরাজ কিন্তু আমাকে বলেছিল, কবিরাজ কিন্তু আমাকে নামও বলে দিয়েছিল যে সোহেল হচ্ছে তাকে তাবিজ করেছিল। অ্যান্ড ওর মাথার চুল, তারপরে হচ্ছে মানে আমাকে কবিরাজ আমাকে সব কিছু ডিটেলসে বলেছে, জোর মাথার চুল, তারপর হাতের নখ, এগুলো নিয়ে তাবিজ করা হয়েছিল, এগুলো বলে। তখন আমি চিন্তা করতেছি যে সোহেল এগুলো কীভাবে পাইলো, কারণ সোহেল তো তখন বিদেশ থাকতো, আর সোহেল 3 বছর আগে ওর সাথে সংসার করেছে, তো তখন তো ওর মাথার চুল সোহেল রাখার কোনো প্রশ্নই আসে না। এরপর থেকে আমার মায়ের উপর আমার সন্দেহ লাগে। আমি কবিরাজের কাছে 2-3 দিন পরে আবারও গিয়ে আমি কবিরাজকে সব কিছু বলি যে আপনি আমাকে একটু ডিটেলসে বলেন যে আসলে প্রবলেমটা কোন জায়গায়। তখন কবিরাজ আমাকে বলে যে আপনি যদি আমাকে 30,000 টাকা
টাকা দেন, তাহলে আমি আপনার কাছে সব কিছু বলবো। তখন আমি কবিরাজকে 30,000 টাকা দিই। 30,000 টাকা দেওয়ার পরে কবিরাজ তখন আমাকে ডিটেলসে বলে যে এটা নাকি সম্পূর্ণ আমার মা করেছে। আমার মা বলতেছে, মানে কবিরাজ বলতেছে যে আমার মা নাকি ওর মাথা থেকে চুল নিয়ে গেছে এবং আমার মা নাকি ওর পা থেকে নখ নিয়ে গেছে, এগুলো নাকি আমার মাই করেছে। অ্যান্ড তখন আমি বাসায় আসি। বাসায় আসার পর আমি চিন্তা করতে থাকি যে কথা তো ঠিক, কারণ সোহেলের কাছে এগুলো না হলে গেল কী করে? সোহেলে 3 বছর আগে সোহেলের সাথে সংসার করেছে, তখন তো সোহেলের কাছে এগুলো থাকার কোনো প্রশ্নই আসে না। একটা পর্যায়ে আমি মায়ের সাথে রাগারাগি করে মাকে বলেছি, মা তুমি বাড়িতে চলে যাও, তুমি বাড়িতে গিয়ে থাকো, তোমার আর আমাদের সাথে থাকার দরকার নাই। আমি মাকে তখন বাড়িতে পাঠাই দিয়ে আমি তখন আমার বউকে নিয়ে দেন হচ্ছে আমি এখানে থাকি। মানে আমি তখন বাসাটাই চেঞ্জ করে ফেলি। আমার বউ আর আমার বাচ্চাকে নিয়ে আমি তখন সম্পূর্ণ এই বাসাটা চেঞ্জ করি। বাসাটা চেঞ্জ করে আমি নতুন একটা বাসে উঠি। অ্যান্ড নতুন একটা বাসে ওঠার পরও আমি দেখতেছি যে ওর মাঝে পাগলামিগুলো থেকেই যাচ্ছে। মানে এত পরিমাণও পাগলামি করে, আমি ঠিক বলে বুঝাইতে পারবো না, পাগলামির মাত্রাটা এমন পরিমাণে। তো আমি কি করি, একদিন রাতের বেলা ওর সাথে ঘুমাই, শুক্রবার ছিল আমার মনে আছে। আমি কি করি, বিকেলবেলা হচ্ছে অনেক বেশি চিকেন ফ্রাই, তারপরে হচ্ছে অনেক চাইনিজ খাবার টাবার নিয়ে আসি, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে ও হচ্ছে, আমার আবার একটা রাতের বেলা অভ্যাস আছে, আমি বাসার ছাদের উপরে গিয়ে সিগারেট খাই। মানে রাত 12টা-1টা পর্যন্ত আমি বাসার ছাদের উপরে গিয়ে বসে থাকি। তো আমার মেয়েটা আর ও কিন্তু ঘুমাচ্ছে, ওরা ঘুমাচ্ছে, আমি বাসার ছাদে যাই অ্যান্ড ছাদে গিয়ে সিগারেট খাচ্ছি। একটা পর্যায়ে যেটা হলো যে আমি প্রায় তখন রাত 1টা কি 1:30টার মতো বাজে, আমি হঠাৎ করে দেখতে পাই যে ও আমার পিছনে এসে দাঁড়ায় আছে। মানে দাঁড়ায় আছে, ওর গায়ের ভিতরে কেমন জানি রক্তের দাগ, এরকম মানে রক্তের দাগ। আমি তখন তারে বলতেছি যে কী ব্যাপার রিক্তা, তুমি এখানে? তো আমাকে বলতেছে যে তুই এখানে কী করিস? আমি বলি আমি সিগারেট খাই। তো আমাকে বলতেছে তোরা না বলছে ছাদের উপরে এসে সিগারেট খাবি না? আমি বললাম যে তুমি আমাকে তুই তাই করে সম্বোধন করতেছো কেন? তখনও আমাকে একটা থাপ্পড় দিয়ে বসে, আমার সিগারেট হাত থেকে পড়ে যায়। অ্যান্ড থাপ্পড়টা যেন হাতটা এত শক্ত ছিল, মনে হলো যেন আমাকে একটু লোহা দিয়ে মারছে। আমি তখন কিছুই বুঝতে পারতেছিলাম না যে এরকমটা কেন করতেছে। আমি যখন ওর গায়ে হচ্ছে রক্তের দাগ দেখো, ড্রেসটা কিন্তু একটু লাইক কমলা কালার ছিল, মানে রক্তের শেডগুলো বোঝা যাচ্ছিল, একটা কমলা কালার 3 পিস পরা ছিল। তো যখন রক্তের দাগগুলো বোঝা যাচ্ছিল, আমি কী করি, আমি চিন্তা করি হায় আল্লাহ, আমার বাসায় তো আমার মেয়েটা ছিল না, আমার মেয়েটার কোনো ক্ষতি করলো এইটা। মানে আমি তখন কী করি, আমার ওর পাশ দিয়ে আমি যখন হেঁটে আমার নিচে যাচ্ছিলাম বাসা মেয়েটাকে দেখার জন্য, ঠিক ওই সময় আমার যে বাসার ছাদে ছিলাম, বাসার ছাদে রিলিংগুলো ছিল 2 হাতের মতো, মানে 2 হাত মতো রিলিংগুলো ছিল। ও কী করে, ওই ছাদ থেকে আমাকে একটা ধাক্কা দিয়ে, আমি এমনভাবে ধাক্কা দেওয়ার সাথে সাথে আমি এটা দোতলা ছাদ ছিল, দোতলার ছাদ থেকে আমি একদম নিচে পাকা ছিল, আমি একদম পাকার মধ্যে ছিটকে পড়ি। পাকার মধ্যে যখন আমি ছিটকে পড়ি, পড়ার সাথে সাথে রাস্তার ভিতরে রিক্সা ড্রাইভার ছিল, একটা রিক্সা ড্রাইভার বসেছিল, আরও কিছু লোক হাঁটাহাঁটি করতেছিল, তারা সবাই দৌড়ে এসে আমাকে ধরে। অ্যান্ড ধরার পরে আমি তখন অজ্ঞান হয়ে যাই, আমার একটা পা সম্পূর্ণ বাঁকা হয়ে যায়, আমি অজ্ঞান হয়ে যাই, আমি কোনো কথা বলতে পারি না। আমাকে নিয়ে হসপিটালে ভর্তি করানো হয়। হসপিটালে ভর্তি করানো আমার যখন জ্ঞান ফিরে, তখন আমি দেখতে পাই যে আমার হচ্ছে 2টা বন্ধু কীভাবে জানি খবর পেয়ে ওরা আসে, আমার 2টা বন্ধু। তখন আমি ওদেরকে বলি যে তোরা আমার আব্বা আম্মাকে খবর দে। না, আমি বলি যে আমার আব্বাকে খবর দে। তোরা বলে যে না, তোর আব্বাকে খবর দেওয়া হয়েছে, তোরা আসতেছে। তাই আমি বললাম যে আমার রিকটা কেমন আছে? তো বলতেছে তুই যখন বাসার নিচ থেকে তোরে যখন হসপিটালে আনছিল, তখন ওই এলাকার কিছু লোকের মারফতে শুনতে পারছি তারা নাকি রিকটাকে বাসার উপরে গিয়ে অজ্ঞান অবস্থায় পাইছে। তখন আমি বলি যে তাহলে আমার মেয়েটা কেমন আছে? তখন আমাকে বলতেছে বন্ধু তুই মনটাকে শক্ত কর, আসলে তোর মেয়েটাকে বাসার ভিতরে ক্ষত বিক্ষত অবস্থায় ডেড বডি, মানে লাশ পাওয়া গেছে। আমি তখন বুঝতে পারি যে রিক্তা প্রথমে আমার মেয়েটাকে জবর দিছে, আমার মেয়েটাকে হচ্ছে মানে মারছে। অ্যান্ড আমার মেয়েটাকে মারার পরেও বাসার ছাদে গিয়ে আমাকে ধাক্কা দিয়ে বাসার ছাদ থেকে ফেলেছে। আমি তখন কিছুই বুঝতে পারতেছিলাম না যে আমি কী করবো। আমি তখন তাদেরকে বলি তাহলে রিক্তা কোথায় আছে? পরে বলতেছে রিক্তা এই হসপিটালে আছে, হসপিটালে তাকে রাখা হয়েছে। তখন আমি কী করি, মানে আমি তখন আর পা নাড়তে পারি না। আমি বলি রিক্তার অবস্থা কী? বলতেছে অজ্ঞান অবস্থা আছে, খুব বেশি ভালো না। তো এইভাবেই কিছুদিন আমি হসপিটালে থাকি। 2-3 দিন থাকার পরে এবার হচ্ছে আমার আব্বা আম্মা আসে। আমি আর রাগে আমার মায়ের সাথে কথা বলি না। আব্বা আম্মা আসার পর একটা পর্যায়ে ওই চিটং মেডিকেল থেকে রিক্তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায়, ওই মেডিকেল থেকে রিক্তাকে হচ্ছে পাগলা গারদে ট্রান্সফার করা হয়। অ্যান্ড পাগলা গারদে রিক্তা এখনও আছে। আমার পায়ের অবস্থাটা শেষ পর্যন্ত এমন হয়ে গেছে যে ডাক্তার আমার পাটাকে সম্পূর্ণ অপারেশন করে আমার পাটাকে কেটে দিছে। অ্যান্ড ওইখানে আমি একটা কৃত্রিম পা বসিয়েছি এভাবে হচ্ছে। আর এখন রিক্তার অবস্থা এতটাই খারাপ, ওকে হচ্ছে পাগলা গারদে রাখা আছে। বাট এখনও ও এত বেশি পাগলামি করে যে ও মাঝে মাঝে লাঠি ছোটা যেটা পায় এটা দিয়ে মানুষকে পিটাইতে থাকে, মারতে থাকে। এবং ও মাঝে মাঝে নিজের শরীরে নিজের হাতে নিজে কামড়ায়, নিজের হাতে নিজে কামড় দিয়ে নিজের হাতের কামড়ানো মাংস সে নিজে খায়। এমন পরিমাণ পাগলামি করে যে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এবং ওর সামনে কেউ যায় না। এবং হসপিটালের কয়েদির মতো ওকে রাখা হয়, খাবার দেওয়া হয়, ওর মন
মন চাইলে খায়, না খাইলে খায় না, এভাবে বাথরুম করে রুমের ভিতরে, এখানে সব কিছু রুমের ভিতরে করে। ওর দিকে তাকাইলে যে কোনো মানুষের চোখের পানি চলে আসবে। প্রতিমার মতো একটা মেয়ে, কীভাবে তার জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না ভাই। আপন ভাই, আমি আপনার জীবনের গল্পগুলো সবসময় শুনি, আমার খুবই ভালো লাগে। আমি এক বুক কষ্ট নিয়ে আমি এখন বেঁচে আছি ভাই। আমি কোনো কাজ করি না, আমি আমাদের এলাকাতেই থাকি। বাট আমাদের এলাকাতে থাকতে থাকতে এখন আপন ভাই একটা কথা মানুষ আমাকে সবাই বলে যে পুলিশের বা সন্তান, তারপরে যারা পুলিশে চাকরি করে এদের সন্তান নাকি ল্যাংরা হয়, খোরা হয়, কানা হয়। এভাবে আমাকে সবাই কলঙ্ক দেয়। আমার আব্বা নাকি অনেক বেশি ঘোষ খায়, আমার আব্বা নাকি অনেক বেশি ঘোষ খেয়েছে, যার জন্য আজকে আমার এই করুণ পরিণতি। কিন্তু বিশ্বাস করেন ভাই, আমি আমার আল্লাহকে সাক্ষী করে বলি, আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আমার আব্বা যথেষ্ট ইমানদার একটা মানুষ। আমার আব্বাকে আমি কখনো দেখি নাই একটা টাকা ঘোষ খাইতে। এবং আমার জন্মের পর থেকে, আমার বুঝ হওয়ার পর থেকে আমি কখনো দেখি না যে আমার আব্বা 1 ওয়াক্ত নামাজ কাজা করতে। আমার সেই বাবাকে নিয়ে যখন আমার জন্য কলঙ্ক দেয়, আমার খুব খারাপ লাগে। আপন ভাই, আমার মেয়েটাকে আমার বাড়িতেই কবর দেওয়া হয়েছে। আমি এখনও সময় পেলে আমার মেয়েটার কবরের কাছে গিয়ে বসে থাকি, আর সুযোগ পেলে আমার রিক্তাকে দেখতে চাই। আমি একটা কৃত্রিম পা লাগিয়েছি, এখন মোটামুটি হাঁটাচলা করতে পারি, কোনো কাজ করি না। আপন ভাই, আমার জীবনে এখন একটাই কাজ, সেটা হচ্ছে আমি আমার মেয়ের কবরের কাছে যাই, অ্যান্ড প্রতি সপ্তাহে 2 দিন করে আমি রিক্তাকে দেখার জন্য হসপিটালে যাই। এবং সবশেষ হচ্ছে আমি আপনার প্রতিদিন জীবনের গল্পগুলো শুনে। আপন ভাই, আমি খুব খুশি হব যদি আপনার মুখে আমার জীবনের গল্পটা আপনি একটাবার প্রচার করেন। যদি সম্ভবে আমার গল্পটা আপনি মানুষের সামনে তুলে ধরবেন। আপন ভাই, আপনি অনেক ভালো থাকবেন, আপনার জন্য আমার শুভকামনা। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এত লম্বা একটা স্টোরি আপনারা আমার সাথে কন্টিনিউ করেছেন, শুনেছেন খুব কষ্ট করে। অ্যান্ড গল্পটা আসলে আমি একটু উইক ছিলাম আজকে, এই জন্য হয়তো গল্প বলার মাঝে হয়তো অনেক ব্রেকআপ হয়েছে। বাট আপনারা খুবই অ্যাটেনশন ছিলেন, খুব মনোযোগ দিয়ে গল্পটা শুনেছেন। আমি যখন গল্প বলি আমি তখনই বুঝতে পারি যে আমার লিসনারগুলো অনেক বেশি অ্যাটেনশন থাকে। তো যাই হোক দর্শক শ্রোতা, আমি ফারবেজের জীবনের গল্পটা আমি যখন পেয়েছিলাম, ফারবেজ এবং রিক্তা, আমি এই জিনিসটা আমি কম্পেয়ার করতেছিলাম যে আমি বুঝতে পারলাম না যে ফারবেজের মা কেন এই কাজটা করলো, কেন এই তান্ত্রিকের রাস্তাটা নিল। ডিয়ার ভিউয়ার্স, আমি বেশিরভাগ অনেক স্টোরির ভিতর আমি এই জিনিসটা পেয়ে থাকি যে তাবিজ করা হয়, তাবিজ তুমান করে পাগল করা হয়। এই ধরনের স্টোরিগুলো আমি সবচেয়ে বেশি পাই, অনেক বেশি এই ধরনের স্টোরিগুলো আপনারা করেন। একটা কথা আমি আপনাদেরকে বলি, মনে রাখবেন যে আপনি সারা জীবন যতই আপনি সোয়াব করেন না কেন, যতই আপনি ভালো কাজ করেন না কেন, যতই কিছু করেন না কেন, আপনি যদি কারোর জন্য ব্ল্যাক ম্যাজিক কিংবা কালো জাদু যদি কারোর জন্য করে থাকেন, তাহলে আপনি খেয়াল রাখবেন যে আপনি কোনোদিনও জান্নাতে যেতে পারবেন। আপনি যে ধর্মের মানুষ হয়ে থাকেন, আপনি কোনোদিনও আপনার সৃষ্টিকর্তাকে খুশি করতে পারবেন না, এবং আপনি কখনো জান্নাতবাসী হইতে পারবেন না, এটা একদম নিশ্চিত। চন্দ্র সূর্যার খোদার মতো এই কথাটা সত্য। সুতরাং যারা এই তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক, জাদু বা তাবিজ তোমার নিয়ে এই কাজগুলো করেন, আমি তাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করবো, এখনও সময় আছে, এই পথ থেকে সরে আসেন। আপনাদের পরিণতি কিন্তু শেষ পর্যায়ে ভালো থাকে না। খুবই খারাপ লাগলো মেয়েটার জীবনের গল্পটা শুনে। এবং ফারবেজ তাকে আজও ভালোবাসে। ফারবেজ, আমি যখন ফারবেজে ফোন দিয়েছিলাম, কথা বলেছিলাম, ছেলেটা কান্নার জন্য কথা বলতে পারে নাই, প্রচুর কান্না করেছে এবং আমাকে বলেছে, ভাই আমি আপনার জন্য দোয়া করি, আপনি আমার রিক্তার জন্য দোয়া করেন, আমার রিক্তার যেন সুস্থ হয়ে যায়, আল্লাহ যেন আমার রিক্তাকে সুস্থ করে আমার বুকে ফিরিয়ে দেয়। আমি রিক্তাকে নিয়ে বাকিটা জীবন এই দুনিয়াতে কাটাতে চাই। আমি এখনও বিয়ে করি নাই, আমি এখনও স্টিল রিক্তার জন্য অপেক্ষা করছি আপন ভাই। এটা ছিল ফারবেজের শেষ কথা। ডিয়ার ভিউয়ার্স, আজকের জীবনের গল্প আমি বলেছিলাম যে আপনার হৃদয় স্পর্শ করবে। আমি জানি না আপনার কতটুকু খারাপ লেগেছে, বাট গল্পটা শোনার পর আমার ভীষণ খারাপ লেগেছে। এটাই আমাদের জীবন নাটকের চেয়ে অনেক বেশি নাটকীয়, সেটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তব আর সত্য কথা। প্রিয় দর্শক শ্রোতা, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আবারও হাজির হয়ে যাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।